ওকে ফাইন। হ্যাঁ, এর রেকর্ডিং শুরু হয়েছে। আচ্ছা, তো আমরা স্কিমা ডিজাইনে চলে যাই, কি বলেন? জি আমরা স্কিমা ডিজাইনের জন্য এই যে ড্র এসকিউএল এটা ব্যবহার করব, ঠিক আছে? এটা কি ফ্রি টুলস, মানে সবাই ইউজ করতে পারে এটা? হ্যাঁ, এটা একটা ফ্রি টুলস। এখানে আপনারা আপনাদের ফ্রি প্রজেক্ট মানে কোনো প্রজেক্ট করতে গেলে এখান থেকে আগে থেকে ডিজাইন করে নিতে পারেন। তো এই যে এখানে যে দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, দেখা দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখা গেলে তো ভালোই। তো দেখুন, আমি একটা নিউ ডায়াগ্রাম তৈরি করব। এখানে আমাদের ডায়াগ্রামের নাম দিচ্ছি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তো আশরাফ ভাই, জি ভাইয়া। আমরা সবকিছু শুরু করার আগে আমরা হচ্ছে একটু ডিসকাস করি যে আসলে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমে কি কি মডিউল থাকতে পারে। দেখেন, আমাদের ডক্টর মডিউল থাকবে আমাদের। কিভাবে হবে তাই না? হুম। আমাদের সিস্টেমটা আমরা কিভাবে মানে ডেভেলপমেন্ট করব, তার ডাটাবেসটা কিভাবে হবে, একটা প্ল্যানিং এরকম। হ্যাঁ হ্যাঁ, এখন আমরা প্ল্যানিং করব আর কি। তো মানে কি কি থাকতে পারে, একটা ডক্টর মডিউল থাকে তাই না, তারপরে হচ্ছে একটা পেশেন্ট মডিউল থাকবে, তারপরে অ্যাডমিন মডিউল থাকবে। মানে এই তিনটা ম্যান্ডেটরি, মানে থাকতেই হবে, মানে সিস্টেমটা একটা মিনিমাম পর্যায়ে নিয়ে যেতে হলে, তাই না? হুম। তো এখন আমাদের এই তিনটা মডিউলে আমরা কিভাবে আমাদের ডাটাবেসটা বা আর্কিটেকচারটা ডিজাইন করব, তার উপর আমাদের ডেভেলপমেন্টটা আসবে। কারণ ডাটাবেসের উপরেই কিন্তু ডেভেলপমেন্টটা আসে, তাই না? হ্যাঁ। তো একটা ডক্টরের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন মানে ডক্টরের কি কি থাকতে পারে এখানে। মানে একটা পেশেন্ট যখন আসে, একটা পেশেন্ট এসে একটা ডক্টরকে অ্যাপয়েন্ট করবে, তখন কি হয়, একটা পেশেন্ট ডক্টরকে মানে পেশেন্ট যখন আসে তখন পেশেন্টের অবশ্যই একটা প্রবলেম থাকে যে আমি এই প্রবলেমে বা আমার একটা এরকম রোগ আছে, আমি এই রোগের ডাক্তার যারা আছে তাদেরকে দেখাতে চাচ্ছি। এখন ওর মধ্যে আবার ভালো ডাক্তার কোনটা, এগুলো যেন তারা ইজিলি ফাইন্ড আউট করতে পারে। কারণ আমরা কিন্তু নর্মালি প্র্যাকটিক্যাল লাইফে যখন ডক্টর দেখাতে যাই তখন কিন্তু আগে দেখি যে কোন ডাক্তারটা ভালো, কার হ্যাঁ মানে এক্সপিরিয়েন্স কোনটা কি কেমন। স্পেশালিস্ট কোনটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা ওনাদের দেখি। রিভিউ দেখে, ওনাদের রিভিউ দেখে নেই। হ্যাঁ হ্যাঁ, রিভিউ দেখি যে এই ডাক্তারের ফিডব্যাক কেমন, যারটা ভালো। তারপর এগুলো দেখি যে ওই ডাক্তার কত টাকা ভিজিট নেয়, এরকমও ব্যাপার স্যাপার থাকে, তাই না? জি জি তো এখন আমাদের ডক্টরের যদি আমরা উম, একটা মডিউল তৈরি করতে যাই, তো ডক্টরের অবশ্যই আমাদের যে ডক্টর ডাটাবেসটা থাকবে, ডক্টর ডাটাবেসটা ডক্টর মডিউল থেকে লগ ইন করবে, কোনো ইউজার মডিউল থেকে লগ ইন করবে না, কোনো পেশেন্ট মডিউল থেকেও লগ ইন করবে না। মানে এখানে আলাদা আলাদা তিনটা লগ ইন সিস্টেম তৈরি হবে, বুঝছেন? জি। লারাভেলের নর্মালি আমরা কি করি, ইউজার টেবিল থেকে লগ ইন করি, তাই না? হুম। এখানে আমরা ইউজার টেবিল থেকে লগ ইন করবো না, এখানে আমরা হচ্ছে ডক্টরের জন্য ডক্টর টেবিল থেকে লগ ইন করবো, পেশেন্টের জন্য পেশেন্ট টেবিল থেকে লগ ইন করবো, অর্থাৎ আলাদা আলাদা মডিউলে আলাদা আলাদা কাস্টম লগ ইন আমরা তৈরি করবো, ঠিক আছে? ড্যাশবোর্ডে কি আলাদা থাকবে সবার? হ্যাঁ হ্যাঁ, সবার ড্যাশবোর্ডে আলাদা থাকবে। তো এখন আমরা কিভাবে ডাটাবেসটা ডিজাইন করতে পারি, তো দেখেন আমরা যদি সর্বপ্রথম টেবিল তৈরি করি, মনে করেন যে আমরা ডক্টর টেবিল তৈরি করব। আমার কথা শুনতে না পারলে বলেন, ঠিক আছে? আচ্ছা। না ক্লিয়ার শোনা যাচ্ছে। আমি যে স্ক্রিন বড় করে দিলাম। এখন তো দেখেন আমাদের প্রথমে আমরা নিলাম আইডি নিলাম, তারপরে হচ্ছে আমাদের ডক্টরে কি থাকবে, অবশ্যই একটা নেম থাকবে। নেম থাকবে, ঠিক আছে? হুম। আশরাফ ভাই মাঝে মাঝে কথা বলেন, ডক্টরের একটা নেম থাকবে, তারপরে কি থাকবে বলেন তো? তার ফোন নাম্বার, নেম, নেম, ডক্টরের ইমেল, নেম, ইমেল। ইমেল, ফোন, তারপরে ডেজিগনেশন। এখানে কি ডেজিগনেশন থাকবে? হ্যাঁ, ডেজিগনেশন অবশ্যই থাকবে, সে কোন টাইপের ডক্টর এটা তো আমরা অবশ্যই নিয়ে আসবো, জি তাই না? জি তো এখন দেখেন এখানে আইডি থাকবে, নেম থাকবে, তারপরে মেইল থাকবে, তারপরে পাসওয়ার্ড থাকবে ইমেল। তার, মানে এটা তার লগ ইন করার জন্য আর কি। তারপরে আমরা ফোন নাম্বার রাখতে পারি বা কন্ট্যাক্ট নাম্বার, বা তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম্বার রাখতে পারি আমরা। হুম। হুম। তার একটা ইমেজ। হ্যাঁ, ইমেজ লাগবে, পার্সোনাল
অ্যাসিস্ট্যান্ট নাম্বার, আমরা অ্যাসিস্ট্যান্ট নাম্বার দিই এখানে। সংক্ষেপে পিএ দিবেন কিনা, পিএ নাম্বার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পিএ বলেন ওকে। হ্যাঁ পিএ বলে না, আমরা সব ডাটাবেজের ফিল্ডগুলো সবসময় এরকম মানে স্পেসিফিক্যালি বলে দিবেন, সংক্ষেপে কোনো নাম দিবেন না, এটা বোঝার জন্য। কারণ আপনার সাথে যখন টিমে কাজ করবেন তখন কিন্তু একটা অনেকজন কাজ করবে, এই কারণে ফিল্ডগুলোর নাম যখন আপনি প্রাসঙ্গিক দিবেন তখন বুঝতে সুবিধা হয়। তো অ্যাসিস্ট্যান্ট নাম্বার এটা অবশ্যই আপনার হচ্ছে, আমরা এটাকে স্ট্রিং করে দিব, যেটা নিচে আছে মেবি যে ভার্কার, তারপরে পাসওয়ার্ডটাকেও আমরা ভার্কার করে দিব, মেইলটাকেও আমরা ভার্কার করে দিব, নেমটাকেও আমরা ভার্কার করে দিব। তারপরে ধরেন কি থাকতে পারে, তার ইমেজ, তার একটা ইমেজ থাকবে, অবশ্যই একটা ইমেজ থাকবে। তো এখানে আমরা দিলাম হচ্ছে অ্যাভাটার, ওই ডক্টরের ইমেজ। তো এটাকেও আমরা হচ্ছে ভার্কারে নিয়ে নিলাম। তারপরে কি থাকবে, তার ডেজিগনেশন অথবা ট্যাগলাইন। তারপরে মনে করেন যে ডেজিগনেশন বা ট্যাগলাইন। তো এখানে আমরা ডেজিগনেশন দিলাম, কি নাম দেওয়া যায় ফিল্ডের, স্পেশালিস্ট অথবা ডেজিগনেশন দেওয়া যায়, এটা কোন ডেজিগনেশন আইডি দিলাম, ঠিক আছে। কারণ ডেজিগনেশনটা ডেজিগনেশন টেবিল থেকে আসবে, ঠিক আছে, ওখান থেকে আমরা এটাকে ফরেন কি হিসেবে ব্যবহার করব। আচ্ছা আচ্ছা, তো এটাকে আমরা কি করলাম, ফরেন কি, এখানে ফরেন নাই, তো এটাকে আমরা ইন্টিজারে রাখছি, বিগ ইন্টিজার, ডেজিগনেশন আইডি। তারপরে কি থাকবে তার বলেন, আপনাদের সাথে বসে আমি এটা তৈরি করছি, আপনারা বের করেন কি কি থাকবে। এটা আমরা অনেক ব্রডলি তৈরি করব, যে কারণে অনেক ফিল্ড থাকবে এই টেবিলটাতে। তার অ্যাড্রেস, ডক্টরের অ্যাড্রেস, কোন টাইমে অ্যাভেলেবেল সে, বা তার ফি কত। আচ্ছা কোন টাইমে অ্যাভেলেবল। তো এটা যদি আমরা ইন্টারন্যাশনালি তৈরি করতে যাই তাহলে কিন্তু এখানে কান্ট্রিও চলে আসতে পারে, যে ডক্টরটা কোন কান্ট্রি, তাই না। সিস্টেমটা তো এমনও হতে পারে যে আমরা অনলাইনে দেখাচ্ছি, তাই না। জি, তো আমরা কান্ট্রি রাখতে পারি, COUNTRY, কান্ট্রি আইডি, ঠিক আছে। তারপরে কি থাকতে পারে, ফি থাকতে পারবে, ভিজিট মিনিমাম চার্জ। আচ্ছা মিনিমাম চার্জ, ভিজিট ফি। তারপরে কি থাকতে পারে, মানে এনি অফ ডে, তার কোনো অফ ডে আছে কিনা। তারপরে কি থাকতে পারে, তার ব্রেক টাইম থাকতে পারে, অ্যাভেলেবল টাইম, ব্রেক টাইম। আচ্ছা ব্রেক টাইম, গুড, বের করেন এভাবে, ব্রেক টাইম থাকতে পারে। তারপরে কি থাকতে পারে, হ্যাঁ কান্ট্রি দেওয়া আছে। তারপরে আমরা এক্সপেরিয়েন্সে পরে আসবো, ঠিক আছে। তারপরে কি থাকতে পারে বলেন, আচ্ছা ডিসকাউন্ট দেওয়া যায়, যে একটা ডাক্তার হয়তো বা একটা পেশেন্টকে ডিসকাউন্ট দিতে পারে। ডিসকাউন্ট আমরা এভাবে দিব যে মনে করেন যে একটা রোগীকে সে আগে দেখছে, দেখার পরে আবার দেখছে, তো এরকম যেই সব রোগী আগে 2-3 বার দেখছে সেই সব রোগীর উপর একটা ডিসকাউন্টের অপশন আমরা নিয়ে আসবো, ঠিক আছে। ইনিশিয়ালি কোনো ডিসকাউন্ট থাকবে না, না ইনিশিয়ালি কোনো ডিসকাউন্ট থাকবে না, নরমালি তো থাকেও না, ঠিক আছে। তো ডিসকাউন্ট যখন রেফারেন্স উল্লেখ করা যায় কিনা, ওই যে কার রেফারেন্সে আসছেন এটা বলে, ঠিক আছে। এটা তো হচ্ছে ওই পরে আসবে, অ্যাপয়েন্টমেন্টের সময় আসবে, এটা আমরা এখন এটা জাস্ট ডক্টর রিলেটেড। তো তারপরে ডক্টররা কি থাকতে পারে ভাবেন, তার এডুকেশন কোয়ালিফিকেশন। আচ্ছা আচ্ছা হ্যাঁ গুড, এটা ভুলে গেছিলাম। তো তারপরে থাকবে এডুকেশন, তার মানে এখানে থাকবে হচ্ছে তার এডুকেশন। তো এডুকেশনের ক্ষেত্রে দেখেন, এডুকেশনের ক্ষেত্রে কি হয়, এডুকেশন এখন এরকম হবে, মনে করেন যে ডক্টর কি থাকে, ধরেন একটা ডক্টর এমবিবিএস ডাক্তার, তখন কিন্তু তার সাথে অবশ্যই এরকম লাগে যে হচ্ছে ওই এমবিবিএস ডাক্তার, ঠিক আছে, সে কোন মেডিকেল কলেজ থেকে পড়ছে, তাই না। তার মানে একটা এমবিবিএস ডক্টর তার সাথে, অর্থাৎ এমবিবিএস এর কি এর সাথে তার একটা ভ্যালু থাকতে হবে, যে এই এমবিবিএস ডক্টর এই ইনস্টিটিউশন থেকে পড়ছে।
বা তার এই ডিগ্রি ওখান থেকে আসছে, তাই না? জি তাহলে এটাকে আমরা কি এক্সপেরিয়েন্সও থাকতে পারে আবার। এক্সপেরিয়েন্স তো মাল্টিপল এক্সপেরিয়েন্স হবে, এই কারণে আমরা এটাকে আলাদা টেবিলে নিয়ে যাব, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। তো এখন বলেন যে কি হতে পারে এখানে, এটাকে কি ফিল্ড রাখা যায় মানে এডুকেশনটাকে? এডুকেশন মানে এডুকেশনের সাথে এখানে বুঝুন, দেখেন এডুকেশনের সাথে কি হবে আমরা যদি চিন্তা করি। দেখেন এডুকেশন যদি আমরা দেখি, মনে করেন এডুকেশন একটা ডাটাবেজের ফিল্ড, তো এখানে অবশ্যই এরকম থাকবে যে এমবিবিএস সে কোথা থেকে পড়ছে, মনে করেন যে রাজশাহী মেডিকেল কলেজ, ঠিক আছে? তারপরে মনে করেন যে এফসিপিএস সে কোথা থেকে পড়ছে, মনে করেন যে ডিএমসি থেকে। তার মানে দেখেন একটা কি থাকতেছে, একটা ভ্যালু থাকতেছে, একটা কি থাকতেছে, একটা ভ্যালু থাকতেছে। কারণ একটা ডাক্তারের কি থাকতে পারে, মাল্টিপল এডুকেশনের ডিগ্রি থাকতে পারে, তাই না? হুম আশা ভাই বুঝতে পারছেন? জি জি জি। তো এই যে এই স্ট্রাকচারের জন্য ডাটাবেজে কি ফিল্ড আপনি ব্যবহার করতে পারেন, এটা কিন্তু একটা কলামের মধ্যে আসবে। তো তাহলে কিভাবে করতে পারেন আপনি বিষয়টা? এনি আইডিয়া শাহিন? না ভাই মাথায় মানে আচ্ছা এডুকেশনের সাথে কি ফরেন কি দিয়ে ওইটা নিবেন নাকি? না না, মানে এটার জন্য আমরা রিলেশন। কোনো ফরেন কি কোনো রিলেশন ব্যবহার করব না। এটার জন্য আমরা একটা কলাম ব্যবহার করব ডাটাবেজের মাইএসকিউএল এ, সেটা হচ্ছে জেসন, ঠিক আছে? ও শিট, আমার মাথায় জেসন এটা ফরম্যাটে ডাটাগুলো জেসন যাবে। ফরম্যাটে। হ্যাঁ, এই ফরম্যাটটাকে আমরা ডাটাবেজে জেসনে নিব, ঠিক আছে? একটা জেসন অ্যারে তৈরি করব। তো ওই অ্যারেতে আমরা এখানে কি রাখবো, এই কি এর করেসপন্ডিং এখানে ভ্যালু রাখবো, বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, অ্যারে আর জেসন মানে এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? জেসন, আপনি জেসন ফরম্যাটে কাজ করছেন না? জি করছি হালকা পাতলা। অ্যারে মানে কি? অ্যারে মানে তো জানেনই, যে অ্যারেতে ইন্ডেক্স থাকে, ইন্ডেক্সিং আকারে আমরা কি রাখি, একটা ভ্যালু, মানে ডাটাবেজে, মানে ডাটাবেস তো না, মানে ওই অ্যারের ভিতরে ভ্যালু রাখি, মানে ডাটা রাখি আর কি, তাই না? জি। এরা তো হচ্ছে মানে এরা কালেকশন তো অফ কয়েক ভ্যালু। ধরনের আছে। আপনি আপনি হ্যাঁ, অনেক অ্যাসোসিয়েটিভ, ধরনের মাল্টি অ্যাসোসিয়েটিভ। ডাইমেনশনাল, এক কথায় ইন্ডেক্স। কি মনে করেন যে সিঙ্গেল অ্যারে আবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে যেটাকে বলে আর কি, তাই না? জি তো এখন মনে করেন যে আমরা হচ্ছে এখানে কি করব, একটা জিসন অ্যারে ব্যবহার করব। জিসন অ্যারেতে কি থাকবে, মনে করেন যে ডাটাবেজ এরকম থাকবে, যে মনে করেন যে এডুকেশন। ইউবির পেয়ার থাকবে মনে হয় তো নাকি? এটা মনে করেন যে এরকম থাকবে, যে এখানে একটা কি থাকবে, জেসন ফিল্ড, যেহেতু জেসন ফিল্ডে কি থাকে, যে এই আকারে থাকবে, হ্যাঁ বুঝতে পারছেন? অবজেক্ট। এখানে মনে করেন যে এমবিবিএস, এটা ঠিক এইভাবে থাকবে, আর এমসি, বুঝতে পারছেন? আমরা কম্পোজার এক্স্যাক্টলি। জেসনে যেভাবে মানে ফাইলগুলো দেখি ওরকম ভাবে থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জেসন ফাইলে যেভাবে ডাটা থাকে ঠিক এইভাবে, মনে করেন যে এইভাবে আমরা ডাটাগুলোকে রাখবো, বুঝতে পারছেন? জি এই ঠিক এইটা মনে করেন এটা একটা ডাক্তারের এডুকেশন, তো এইটা মনে করেন ডাটাবেজের ওই এডুকেশন ফিল্ডে এটা অ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন? এটাকে আমরা ডাইনামিক্যালি রিট্রিভ করে নিয়ে চলে আসবো, অথবা ডাইনামিক্যালি সেভ করবো, ডাইনামিক্যালি আপডেটও করবো, ডিলিটও করে ফেলবো, বুঝতে পারছেন? আপনারা শিখে যাবেন একটা জেসন কলামকে কিভাবে হ্যান্ডেল করতে হয়, এখান থেকে এটাও শিখে যাবেন, আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি জি তাহলে আমরা কি করবো, এখানে এডুকেশন ফিল্ড রাখবো। এডুকেশনটাকে আমরা কি করবো তাহলে, জেসন। তাহলে বুঝতে পারলেন যে কি জন্য আমরা এটাকে জেসনে নিচ্ছি? জি মাল্টিপল ভ্যালু থাকবে। হ্যাঁ, যখন এই টাইপের একটা মানে কলাম আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে আসবে, অর্থাৎ হচ্ছে যেখানে কি দেখতে পাচ্ছেন যে কি আছে আবার ভ্যালু আছে, তো এই ক্ষেত্রে আপনারা কি করবেন, জেসন কলাম ব্যবহার করবেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি আছে না একটা ই কমার্স ওয়েবসাইট করছিলাম, ওইখানে স্লাইডার ইমেজ নামে একটা অপশন ছিল। আমি কি করছি, স্লাইডার ইমেজের জন্য আলাদা একটা টেবিল নিছি, তারপর ইমেজ ইনসার্ট করার পর ওই ইমেজের মডেল যে আমাকে একটা আইডি রিটার্ন করে না, আবার ওই আইডিটা আর ওই স্লাইডার ইমেজের নেম ধরে আবার ওই স্লাইডার ইমেজে ইনসার্ট করছি। এটা কি এতে করা যেত জেসনে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জেসনে করা যেত। মানে জেসনে করলে আপনি একটা ফিল্ডের মধ্যে করে ফেলতে পারতেন এবং ওই একটা টেবিলেই করতে ফিল্ডে পারতেন, করতে, ওই আলাদা টেবিলে ফরেন করতে কে যাওয়া, হ্যাঁ যাওয়া লাগতো না। আর একটা টেবিল তো ক্রিয়েট ফরেন কি করতে। দিয়ে করছিলেন না শাহিন ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি ফরেন কি দিয়ে করছিলাম। তো এখন দেখেন, তো এই এডুকেশনটাকে আমরা কি করবো, এই যে দেখেন জেসন ফিল্ড আছে এখানে জেসন, তো আমরা এই জেসনে নিয়ে নিলাম, ঠিক আছে? তারপরে কি থাকতে পারে ডক্টরের? ডক্টর অ্যাড্রেস নেওয়া হয়েছে। অ্যাড্রেস নিই অ্যাড্রেস নাই, আমরা ডক্টরের অ্যাড্রেস নিব। তো ডক্টরের মনে করেন
যেহেতু কান্ট্রি আছে, ঠিক আছে, কান্ট্রির সাথে তার একটা অ্যাড্রেস থাকবে, বা এরকম হতে পারে যে সে কোনো হসপিটালে বসে কিনা সেই হসপিটালের নাম নিতে পারি, না থাকে এটা আমরা আপাতত নিচ্ছে না। তো এডুকেশন নিচ্ছে, অ্যাড্রেস আপাতত আমরা নিয়ে রাখলাম। অ্যাড্রেস মানে অ্যাড্রেস, তারপরে কি নিতে পারি? অ্যাড্রেস, তারপরে কি নিতে পারি ভাই? স্ট্যাটাস নিতে পারি আমরা, ডাক্তারটা অ্যাক্টিভ কিনা, ঠিক আছে। ও স্ট্যাটাস, হ্যাঁ তার বলিয়ান, স্ট্যাটাস এখানে ডাক্তার অ্যাক্টিভ মানে কি অ্যাভেলেবেল কিনা নাকি হ্যাঁ না, স্ট্যাটাস অ্যাক্টিভ মানে হচ্ছে ওই ডক্টর তার অ্যাকাউন্ট আছে কিনা? অ্যাডমিন দ্বারা ভেরিফাইড হয়ে মানে গেছে, এবং ভেরিফাইড কিনা, এবং ভেরিফাইড কিনা। পেশেন্টরা এসে সার্চ করলে ওই ডক্টরকে অ্যাপয়েন্ট করতে পারবে। এটা আচ্ছা যদি মানে ডক্টর তো যে কেউ ওষুধে প্রোফাইল তৈরি করে ফেলতে পারে, তাই না? কিন্তু ওটা তো অবশ্যই অ্যাডমিন দ্বারা ভেরিফাই হতে হবে। ভেরিফাই হওয়ার পরে হচ্ছে ওই ডক্টরকে মানে পেশেন্টের অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে, না হলে ওই ডক্টরকে অ্যাপয়েন্ট করতে পারবে না। বুঝতে পারছেন? জি জি। তো আমরা স্ট্যাটাস ফিল নিলাম, আর কিছু বাদ থাকছে কি? আপাতত না। আর একটা টেবিল দিতে পারে সে কোন সময় মানে রিকোয়েস্ট করছে, মানে ফর্ম ফিল আপ করছে, এগুলো তো বাই ডিফল্টে দেওয়া থাকে। এগুলো বাই ডিফল্ট চলে আসবে না? এটা ক্রিয়েটেড আমরা আপডেট হচ্ছে ক্রিয়েটেড অ্যাড থেকে নিয়ে নিব, সমস্যা নাই। আচ্ছা ওটা ফ্যাক্ট তো না। তারপরে আর কি বাদ থাকছে কিছু? তার আচ্ছা, তার ইয়া লাগবে, মানে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তো সার্টিফিকেট, এখানে হ্যাঁ দেখেন তার সার্টিফিকেট কিন্তু মাল্টিপল সার্টিফিকেট আসবে, তাই না? তাহলে এখানে মনে হয় জেসন হবে। আশরাফ ভাই, জি ভাই। তার কিন্তু কি থাকবে বলেন তো? মাল্টিপল সার্টিফিকেট আসবে, ঠিক আছে। মাল্টিপল সার্টিফিকেট ওই যদি ওই যে ইয়ার মতো জেসন দেওয়া যাবে না, এডুকেশনের মতো? অবশ্যই দেওয়া যাবে। তো এটা আমরা জেসনে নিব না, ঠিক আছে। না না না, জেসনে নিয়েই করব বলেন। আচ্ছা এটা জেসনে জেসনে নেই, নিব না, কেন নিব না এটা জানতে পারলেই না আমরা বুঝতে পারবো মানে সুবিধা কোনটায় কি। জেসনে জেসনে নিলে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। জেসনে নিলাম না এই কারণে যে আলাদা একটা টেবিলে নিয়ে যাচ্ছি, কারণ জেসনে যখন নিব তখন এই টেবিলের মধ্যে আপনার যখন অনেকগুলো জেসন কলাম থাকবে, অনেক কমপ্লেক্স হয়ে যাবে কাজ করা, কারণ জেসন নিয়ে কাজ করা মানেই কমপ্লেক্সিটি অনেক, বুঝছেন? আমি যে এডুকেশন কলামটা নিলাম না, ওটা নিয়ে যখন কাজ করবো তখন প্র্যাকটিক্যালি ফেস করবেন যখন কতটুকু কমপ্লেক্সিটি চলে আসছে। আচ্ছা আচ্ছা। এই কারণে কেউ জেসন কলাম ওইভাবে ব্যবহার করতে চায় না, কারণ জেসন কলাম বাদ দিয়ে তো নতুন কলাম একটা টেবিল তৈরি করেও কাজ করা যায়, খুব ইজিলি করা যায় না? জি হ্যাঁ হ্যাঁ। কিন্তু আমরা জেসনে নিয়ে নিছি। তো আমি জেসনটা ওই কারণে নিছি যে আপনাদের জাস্ট দেখানোর জন্য যে আপনারা জেসন নিয়ে এভাবে কাজ করতে পারেন। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি জি এই তো এটাই। তো তারপরেও আমরা ওই সার্টিফিকেট যেটা আছে ওটাকেও জেসনে নিতে পারি, প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। তো তার যে সার্টিফিকেট লাগবে তাহলে আমরা করতে পারি, এটাকে আমরা ফরেন কি তৈরি করে ফেলবো। আচ্ছা তারপরে, আচ্ছা এটা বাদ রাখলাম, মানে এই টেবিলটা হয়ে গেল আর কি, ডক্টরের টেবিল। তো এখন আমরা কি করব? ডক্টরের হচ্ছে তৈরি করব, মানে ডক্টর এক্সপিরিয়েন্স। বুঝতে এক্সপিরিয়েন্স পারছেন? টেবিল, হুম। ডক্টরের এক্সপিরিয়েন্স টেবিল আসবে। তো আমরা নিউ টেবিল তৈরি করব। এক্সপিরিয়েন্স কি আলাদা টেবিল হবে? হ্যাঁ, ডক্টর এক্সপিরিয়েন্স। আচ্ছা আমরা ডক্টর এক্সপিরিয়েন্স ওই টেবিলের মধ্যে, আচ্ছা এটা এটা ওইটা ছিল শুধু ডক্টরের জন্য, আর এটা এটা কি? এটাও ডক্টরের জন্য। তাহলে আমরা মানে আলাদা নিলাম কেন টেবিলটা? মাল্টি, আমরা আপনি আলাদা নিতে কারণ আলাদা নিলাম মাল্টি, কেন এটা বুঝতে পারবেন, একটু পরে বুঝতে পারবেন। এখন দেখেন, একটা ডক্টরের এক্সপিরিয়েন্স মাল্টিপল এক্সপিরিয়েন্স হয় না? জি তাহলে আপনি এক টেবিল থেকে কিভাবে হ্যান্ডেল করবেন? মনে করেন যে তার মানে এই ডেট থেকে সে ওই ডেটে ওই হসপিটালে কাজ করছে, এই ডেট থেকে এই ডেটে ওই হসপিটালে কাজ করছে, আরেক ডেট থেকে আরেক ডেটে ওই হসপিটালে কাজ করছে। তখন তিনটা হসপিটালে মনে করেন যে তার 5-7 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে, আপনি একটা টেবিলে ব্যবহার করতে পারবেন জিনিসটা? আমরা না, এই ওই যে ওই জেসন আকারে পারবো। জেসন আকারে পারবেন, কিন্তু তাহলে আপনার প্রত্যেকটা ফিল্ড জেসনে নিতে হবে তখন। আচ্ছা আচ্ছা, মানে ক্রিটিক্যালিটি আমার বেড়ে যাবে আরো। হিউজ কমপ্লেক্সিটি চলে আসবে তখন। আমরা এই কারণে কি করবো, এখানে একটা এই ডক্টরের ফরেন আইডি ধরে এখানে ডক্টরের এক্সপিরিয়েন্স ফেলবো, অর্থাৎ এখানে বিলংস টু ম্যানি থেকে হ্যাজ মেনি রিলেশনশিপের মাধ্যমে একটা ডক্টরের মাল্টিপল এক্সপিরিয়েন্স আমরা এই টেবিলে ফেলবো। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। মাথায় ঢুকছে ভাই? আশরাফ ভাই বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা ওকে, আরে গুড। ওই ফরেন ফরেন কি
দিয়ে ওইটা ওই টেবিলের ডাটাগুলো অ্যাক্সেস করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন মনে করেন যে আমরা এখন এক্সপিরিয়েন্স তৈরি করবো। তো এক্সপিরিয়েন্সের প্রথমে কি থাকবে, তার হচ্ছে স্টার্টিং ডেট, ঠিক আছে? এখানে আমরা নিব হচ্ছে ডেট, তারপরে কি থাকবে ইন্ডিং ডেট। ইন্ডিং ডেট। তো এখানে যে ডেট আছে এই ডেট থেকে আমরা হচ্ছে মনে করেন যে সে একটা স্টার্ট ডেট দিল আর ইন ডেট দিল, তো এখান থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে নিব যে তার আসলে এজটা কত, মানে ইয়ারটা কত, ইয়ার এক্সপিরিয়েন্স। এখানকার যদি মনে করেন 3টা এক্সপিরিয়েন্স থাকে, 3টা এক্সপিরিয়েন্সের ইয়ারগুলোকে আমরা বের করে যোগ করে ফেলবো, যোগ করে তার এক্সপিরিয়েন্সটাকে আমরা ফ্রন্ট এন্ডে বা একটা পেশেন্টকে দেখাবো। বুঝতে পারছেন? আচ্ছা ওই এখানে স্টার্টিং ডেট এন্ডিং ডেট এটার সাথে কোথায় করছে এটা লোকেশন উল্লেখ থাকবে না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই থাকবে। তার তো জন্য কি আমরা আলাদা টেবিল ইউজ করব না এখানে আরেকটা ফিল্ড দেব? এই টেবিলে একটা ফিল্ড অ্যাড করব। তো দেখেন স্টার্টিং ডেট, এন্ডিং ডেট এবং সে কোথায় সেটা ছিল, মানে আমরা দিব হচ্ছে ইনস্টিটিউশন নেম বা ক্লিনিক নেম, ঠিক আছে? মানে সে কোন ক্লিনিকে কাজ করছে আর কি, মানে ছিল আর কি, কাজটা করছে, ঠিক আছে? বুঝতে পারছেন? জি জি। হ্যালো, তারপরে কি হতে পারে? ওয়ালাইকুম আসসালাম। আলামিন, ভালো আছি, তুই কেমন আছিস? তারপরে কি হতে পারে? ডক্টর টেবিল নামাজ পড়বো। আইডি হুম, ডক্টর টেবিলের পরেন কি হবে না এখানে, মানে ডক্টর টেবিলে প্রাইমারি কি এখানে এখানে পরেন কি না? আচ্ছা এখানে আমরা হচ্ছে ডক্টর আইডিটা নিয়ে নিই, কই পাবো এখন? ডক্টর আইডি, ঠিক আছে? বাড়ির টাকা দিছি, তো এটা আমরা হচ্ছে নিব টাকা নাই তো আমার কাছে। ইন্টিজার, লং বিগিন তারপরে স্টার্ট ডেট এক মাস, সামনের মাসে ফেব্রুয়ারি 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 স্টার্ট ডেট, তারপরে জানুয়ারি এন্ড ডেট, এটাও ডেট, তারপরে নিব হচ্ছে না ক্লিনিক ক্লিনিক নেম। নেম। তারপরে কি হতে পারে? কয় হাজার। তারপরে কি হতে পারে ভাই বলেন? ডক্টরের আমরা স্টার্ট ডেট নিলাম, ইন ডেট নিলাম, ডক্টর আইডি নিলাম, তার মানে এখান থেকে আমরা এক্সপিরিয়েন্স পেলাম এবং কোন হসপিটালে কাজ করেছে সেটাও পেলাম, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে কি নেব আমরা বলেন তো? তোর আবার টাকার অভাব। এক্সপেরিয়েন্স টেবিল আর কি নেওয়া যেতে পারে আর কি? টাকা নাই, যা টাকা সার্টিফিকেট আচ্ছা তারপরে আমরা নিতে পারি হচ্ছে গভর্নমেন্ট হসপিটালে দেখছে না হচ্ছে প্রাইভেট হসপিটালে দেখছে। আচ্ছা না বাদ থাক, ওখানে যেহেতু আমরা ক্লিনিক নেম নিয়ে নিয়েছি ওখান থেকে ওটা আইডেন্টিফাই করা যাবে। তো তারপরে কি নেওয়া যায় বলেন তো ভাই? আশা ভাই বলেন। মামা স্টার্ট ডেট নিছি আমরা, এন্ড ডেট নিছি, ক্লিনিক নেম নিছি। আচ্ছা আপাতত এখানে এটাই থাক, পরে লাগলে আমরা নিয়ে নিব, ঠিক আছে? তো এটা আমরা ইউজ করতেছি না। এমনি পরবর্তীতে তো আমরা এরকম আমাদের দরকার হলে দু একটা কলাম অ্যাড করতে পারবো। অবশ্যই অবশ্যই অ্যাড করতে পারবো। এগুলোতে ইরিটেবল। তো আমরা এখানে ডক্টরে আমাদের আরো কিছু ডাটা লাগবে, সেটা হচ্ছে আচ্ছা দেখি স্ট্যাটাসের আগে আমরা ডাটা নেব হচ্ছে বায়ো, ডক্টরে বায়ো থাকবে, ঠিক আছে? তোমার মামার সাথে কথা কই। এখানে আমরা একটা টেক্সট দিব যে তোমার হাবিব মামার সাথে টেক্সট ফিল দিয়ে দিলাম। আমরা ব্যবহার করার সময় অবশ্যই এখানে মিডিয়াম টেক্সট ব্যবহার করব। তারপরে কি থাকবে ডক্টরের বায়োর পাশাপাশি? আচ্ছা রাতে কথা কইবেন, নামাজ পড়ে আমি তোমার মামা ফোন দিতে দেখি। রিজুমি অথবা সিভি। তার সিভিও আমরা নিতে পারি, আর আমি রিজুম নিতে পারি, অবশ্যই নিতে পারি। রিজুম নিলাম, এখানে এটাকে ভার্কার করে দিলাম। তারপরে আমরা তার ইয়া নিতে পারি যে অ্যানি গোল্ড মেডেল, সে কোনো গোল্ড মেডেল পাইছে কিনা। অ্যানি গোল্ড মেডেল নিতে আমরা দিব হচ্ছে ইজ গোল্ড মেডেলিস্ট। বুঝতে পারছেন ভাই? মানে এটা দ্বারা বোঝাচ্ছে সে কোনো প্রাইজ পাইছে কিনা। হ্যাঁ সে কোনো প্রাইজ পাইছে কিনা। যে গোল্ড মেডেলিস্ট হলে তো তার একটা ভ্যালু বেড়ে যাবে, তাই না? তাহলে গোল্ড মেডেলিস্ট এটা তো মনে হয় মাল্টিপল হতে পারে, সে হয়তো অনেকগুলো প্রাইজ পাইছে। তা পাইছে কিন্তু আমরা জাস্ট খালি নেব যে ইজ গোল্ড মেডেলিস্ট, সে কোনো মেডেলিস্ট মানে ছিল কিনা। নিলে আমরা নিতে পারি, সমস্যা নাই। ইয়েস অর নো। আচ্ছা বুঝছি। হ্যাঁ তো তারপরে আমরা কি নিতে পারি আর কোনো কিছু?
আর কোনো কিছু? আচ্ছা, তারপরে স্ট্যাটাস। আপাতত এটুকু থাক, কাজ করতে গিয়ে আমাদের লাগলে আমরা অ্যাড করে কাজ নেব। করতে পারবে। তো ডক্টর হলো, ডক্টর এক্সপিরিয়েন্স হলো, তারপর আমাদের কি লাগবে? ডক্টরের সার্টিফিকেট টেবিল লাগবে। ঠিক আছে? তো আমরা এখানে কি নিব? ডক্টর সার্টিফিকেট। সার্টিফিকেট। আচ্ছা, এটাকে আমরা ডক্টর সার্টিফিকেটটা হচ্ছে এই টেবিলেই আমরা যে শুনে রাখতে পারতাম। আচ্ছা না, আপাতত এখানে থাক। তো এখানে আমাদের কি থাকবে? ডক্টর আইডি, প্রাইমারি ফরেন কি, ডক্টর আইডি আর হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট। আর কিছু না, তাই তো? আচ্ছা, তারপরে কি থাকবে? ডক্টর হলো, ডক্টর এক্সপিরিয়েন্স হলো, ডক্টর সার্টিফিকেট হলো, আর ডক্টরের আমরা ইয়ে রাখতে পারি যে ডক্টরের যে ফিডব্যাকটা থাকে, রিভিউ, ঠিক আছে? তো এটার জন্য আমরা কি রাখতে পারি? ডক্টর রিভিউ ফিডব্যাক বা ডক্টর রিভিউ। তো আমরা এটা রাখলাম। তো এখানে আমরা কি দিব? ডক্টর আইডি প্লাস রিভিউ। ডক্টর আইডি, তারপরে কি আসবে? পেশেন্ট আইডি, কোন পেশেন্ট ফিডব্যাকটা দিচ্ছে, ঠিক আছে? তারপরে হচ্ছে রিভিউ কি, রিভিউ আসবে, অর্থাৎ ফিডব্যাক। তার বক্সটা এখানে রেটিং সিস্টেম করা যাবে না? মনে করেন আমরা ওই যে রেটিং 3 4 5 এরকম দেয় যে, পরে যে একটা এভারেজ আসে, ওটা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই করা যাবে। মানে হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে একটা রেটিংটা ভালো কথা মনে করছেন সাহেব ভাই। এটা আচ্ছা, তাহলে আমাদের পরে ই-কমার্স আমরা এটাই ইউজ করতে পারবো, মানে এই আচ্ছা কনসেপ্টটা। আচ্ছা, হ্যাঁ, তাহলে আমরা রেটিংটা রেটিং এর ব্যবস্থা করবো, তাই তো? তো রেটিং এর জন্য আমরা কি করতে পারি? যেহেতু এখানে ডক্টর ফিডব্যাক চলে আসছে, আমরা এখানে জাস্ট এই ফিডব্যাকের সাথে সাথে একটা রেটিং ভ্যালু নিয়ে নিব, ঠিক আছে? যে হচ্ছে রেটিং। ওকে, এটা ইন্টিজার থাকবে। তো তারপরে আর কিছু বাদ থাকছে? না, আপাতত এটা আর কিছু না। ডক্টরের আর কিছু বাদ থাকছে কি? দেখেন, ভাবেন তো, ডক্টরের আর কিছু বাদ থাকছে? ডক্টরের ফিডব্যাক পাইলাম, মানে ডক্টর লাস্ট কখন লগইন করছে তার প্রোফাইলে, এটা কিভাবে ক্যালকুলেট করা যাবে? আচ্ছা আচ্ছা, এটাও দেখতে চাচ্ছেন? তাহলে আমরা কি করব? ডক্টর যখন লগইন করবে, তাহলে আমরা এই ডক্টরের এখানে একটা ফিল্ড নেব, হচ্ছে ডেট টাইম নামে লাস্ট লগইন আছে, লাস্ট লগইন, ঠিক আছে? তো এটাকে আমরা ডেট টাইমে নিলাম। ডেট টাইম। হ্যাঁ, এটা ওই যে ফেসবুকেও দেখা যায় যে মেসেঞ্জার কতক্ষণ পরে আসলো। এটা কি যে জাভাস্ক্রিপ্টের কাজ না না ভাইয়া? না, ওইটা হচ্ছে কার্বন প্যাকেজ, লারাভেলের কার্বন প্যাকেজ দিয়ে ওইটা করা যায়। কার্বন প্যাকেজ দিয়ে এটা দেখাবো, সমস্যা নাই। তো এখানে আমরা কি করলাম? লাস্ট লগইন নিলাম, ঠিক আছে? জি, তো হয়ে গেল। এখন আমরা কি করতে পারি? আর কিছু বাদ থাকলো কি? এডুকেশনটা নেওয়া হতো। আচ্ছা এডুকেশন তো মাল্টিপল, তাই এটা জ্যাসন দিছি। আচ্ছা, অ্যাড্রেস, বায়ো, রিজনিং, আর তো তেমন কিছু নাই। আর তেমন কিছু নাই, বোঝা যাচ্ছে তো লেখা, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আমরা তিনটা টেবিল দেখতে পাচ্ছি। তিনটা টেবিলের এখানে ডক্টর ছিল, এই যে আমাদের ডক্টর, তারপরে ডক্টর এক্সপেরিয়েন্স ছিল, ডক্টর সার্টিফিকেট ছিল। রিলেশনশিপ গুলো আইডেন্টিফাই করা যাবে না, যে ওয়ান টু ওয়ান কোনটার সাথে? অবশ্যই। তো এখন এই ডক্টরের সাথে আমরা ভাইয়া ওই যে কোনো পেশেন্টের আইডি নেওয়া লাগবে না, পেশেন্টের জন্য আলাদা টেবিল করবেন?
পেশেন্টের আইডি তো আমরা এই যে ডক্টর ফিডব্যাকে লাগবে, এখানে পেশেন্টের আইডি ব্যবহার করছি। তো পেশেন্ট আইডি তো এখন দেখেন এখানে আমাদের রিলেশনশিপ যাবে হচ্ছে এইখানে, ঠিক আছে? এখানে রিলেশনশিপ হচ্ছে ডক্টর এক্সপেরিয়েন্স, এখানে হবে হচ্ছে 1 to many রিলেশনশিপ। বুঝতে পারছেন? আচ্ছা এটা একটু ভালো করে বুঝাই দেন ভাইয়া। এটা হলো ডক্টরের সাথে রিলেশনটা হলো এক্সপেরিয়েন্সের সাথে, ডক্টর এক্সপেরিয়েন্স। হ্যাঁ আমি দেখাই দিচ্ছি, এখানেও হবে 1 to many রিলেশনশিপ। ভাই এই সিম্বল দ্বারা তো বোঝা যাবে কোনটার সাথে কোনটা রিলেশনশিপ। দেখেন হ্যাঁ হ্যাঁ, এখানে 3টা আছে। তারপরে দেখেন ডক্টর ফিডব্যাক, একটা ডক্টরের অনেকগুলো ফিডব্যাক থাকতে পারে। এখানে থাকবে ডক্টর আইডি। তো আপনারা রিলেশনশিপ কেমন পারেন? মোটামুটি তেমন না, বেশি বিলিংস টু ইউজ করা হয়েছে। বিলিংস টু হ্যাজ আচ্ছা আচ্ছা। মেনি। তো আশরাফ ভাই জি ভাইয়া। রিলেশনশিপ কেমন পারেন আমাকে বলেন। তেমন না, হালকা পাতলা দেখছিলাম। দেখেন আমি কিন্তু গোটা প্রজেক্টে কোনো জায়গায় ডিবি কোয়েরি বা র কোয়েরি ইউজ করব না, প্রত্যেকটা জায়গায় ইলোকুয়েন্ট ব্যবহার করব, আর ইলোকুয়েন্ট মানেই কিন্তু রিলেশনশিপ। সো রিলেশনশিপ খুব ভালো করে আপনাকে বুঝতে হবে। তো এখানে দেখেন একটা ডক্টরের অনেকগুলো এক্সপিরিয়েন্স থাকবে, তাই না? জি তার মানে একটা ডাক্তারের অনেকগুলো এক্সপিরিয়েন্স, তার মানে ডক্টরের রিলেশনশিপ হবে লারাফেলের রিলেশনশিপ অনুযায়ী ডক্টর টু ডক্টর এক্সপিরিয়েন্স হ্যাজ ম্যানি রিলেশনশিপ। বুঝতে পারছেন? মানে 1 to many রিলেশনশিপ। হ্যাঁ 1 to many রিলেশনশিপ। এটাকে আবার রিভার্স করলে কি হবে? রিভার্স করলে বিলংস টু। বিলংস টু, যে একটা অনেকগুলো এক্সপেন্স একটা। আচ্ছা বুঝছি। বুঝতে পারছেন? আমি যখন প্র্যাকটিক্যালি যখন কাজ করব তখন সুন্দর করে বুঝাই দেব যে কিভাবে রিলেশনশিপটা কাজ করছে। তো এখন দেখেন একটা ডক্টরের অনেকগুলো এক্সপিরিয়েন্স থাকবে, একটা ডক্টরের অনেকগুলো সার্টিফিকেট থাকবে, একটা ডক্টরের অনেকগুলো ফিডব্যাক থাকবে। কিন্তু এই এক্সপিরিয়েন্স যতই এক্সপিরিয়েন্স হোক না কেন, এই এক্সপিরিয়েন্সটা অবশ্যই একটা ডাক্তারের এক্সপিরিয়েন্স থেকে মাল্টিপল এক্সপিরিয়েন্স। তার মানে এখান থেকে যখন এখানে রিলেশনশিপটা যাবে তখন এই যতই এখানে এক্সপিরিয়েন্স থাকুক, ওই এক্সপিরিয়েন্সটা অবশ্যই দেখেন একটা ডাক্তারের, কিন্তু ডক্টর আইডি, তাই না? তার মানে অবশ্যই এখান থেকে এখানে রিলেশনশিপ হবে 1 to 1 বা বিলংস টু। বুঝতে পারছেন? মানে রিভার্স রিভার্স রিলেশনশিপ মানে এখানকার 1 to many আর এখানে many to 1, 1 to many, many to 1। বুঝতে পারছেন? আচ্ছা মানে যেমন ডাক্তার থেকে যখন ফিডব্যাকে যাবে তখন হলো 1 to many, 1 to many মানে হ্যাজ মেনি। তারপরে ডক্টর থেকে ফিডব্যাক থেকে যদি আমরা ডক্টর চিন্তা করি তখন তাইলে হলো বিলংস টু। হ্যাঁ বিলংস টু, many to 1, ঠিক আছে? মানে অনেকগুলো থেকে আমি একটাতে চলে যাচ্ছি, অর্থাৎ যেই অনেকগুলো ছিল ওই অনেকগুলো কার রিলেশনশিপ, মানে কার ডাটা, ডাক্তারের ডাটা, অর্থাৎ many to 1। বুঝতে পারছেন? many to 1 এটাই বিলংস টু, তো ওইটাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বিলংস টু। বুঝতে পারছেন? রিলেশনশিপের নাম দিছে বিলংস টু, কিন্তু আসলে এটা হচ্ছে ডাটাবেজের ভাষায়, বা আমরা যে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পড়ি, মাইস্কুয়েল যে ইয়া আছে, থিওরি আছে, ওটার ভাষায় হচ্ছে ম্যানি টু 1। আসলে বিলংস টু বলে কোনো রিলেশনশিপ নাই, লারাভেল নাম দিছে রিভার্স রিলেশনশিপ বিলংস টু। বুঝতে পারছেন? না ডাটাবেজে আমরা ওই হালকা পাতলা যা পড়ছিলাম তা তো ওই মেনি টু মেনি, মেনি টু ওয়ান, বিলংস টু বা হ্যাজ মেনি এরকম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ এরকম নাই। তো রিলেশনশিপের নাম আসলে এরকম হয় যে 1 to 1, 1 to many, many to many, many to 1, ঠিক আছে? এগুলো হচ্ছে রিলেশনশিপের নাম, many to many। আর এগুলোকে লারাভেল নাম দিছে হ্যাজ many থ্রো, তারপরে বিলংস টু many, ঠিক আছে? এরকম যে লারাভেল রিলেশনশিপ গুলো এরকম নাম দিয়ে ওই 1 to 1, 1 to many এগুলোকে জাস্ট ব্যবহার করছে। বুঝতে পারছেন? তো এখন এখান থেকে বুঝতে পারছেন যে 1 to many, many to 1। তো এই রিলেশনশিপটা কিভাবে হয়? এখান থেকে একটা ডক্টরের অনেকগুলো রিলেশনশিপ, বাট ওই অনেকগুলো রিলেশনশিপ অবশ্যই একটা ডক্টরের, অর্থাৎ 1 to many, many to 1। বুঝতে পারছেন? তো যখন আমরা ডাটা ফেস করব, ডাটা সেভ করব এই রিলেশনশিপের মাধ্যমে, তখন ক্লিয়ারলি বুঝে যাবেন যে আসলে কিভাবে হচ্ছে এই রিলেশনশিপটা কাজ করে। তো চলুন আমরা হচ্ছে এখান থেকে, যেহেতু ডক্টরের মডিউলের ডাটাবেস মোটামুটি তৈরি হয়ে গেছে, আমরা এখান থেকে ডক্টরের হচ্ছে ইয়াতে চলে যাই, কোডে চলে যাই, ঠিক আছে? বুঝতে পারছেন ভাই?
আচ্ছা আমরা কোডে চলে যাব। তো কোডে চলে যাওয়ার আগে আমরা হচ্ছে এখন কি করব, এখানে আমাদের প্রজেক্টটাকে নিয়ে আসবো। ভাইয়া ওই যে শাহিন ভাই বলতেছিল আমরা কি ওই ওপির কিছু টপিকস নিয়ে আলোচনা করব কিনা, ওইগুলা ক্লিয়ার। আমাদের তো কিছু টপিকসে ঝামেলা ছিল। কিছু টপিকসে ঝামেলা না, আমরা কাজ করতে করতে সব টপিক আপনাকে বুঝাই দিব, ঠিক আছে? মানে একদম ওপির যত ফিচার্স আছে আমরা বেসিক্যালি প্রজেক্ট করতে করতে শিখবো, এটা হবে না? আমি নরমালি শিখাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, প্রজেক্ট করতে করতে আপনাকে সব ক্লিয়ার করে দিব, সমস্যা নাই, টেনশন নিয়েন না। তো এখন আমরা ডাটাবেস তৈরি করে ফেলবো। তো ডাটাবেস তৈরি করার জন্য আমাদের ডাটাবেসের একটা নাম লাগবে। তাহলে আমার কত দিতে হবে এখন? আমি জ্যামটাকে স্টার্ট করে নিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসে কি সাউন্ড শাহিন ভাই থেকে নাকি? কি কেমন সাউন্ড আসছে? আব্দুল্লাহ ভাই কত তো না ওই যে কি যেন কথা বলে। না না আমার থেকে না ভাইয়া। ও আচ্ছা, ওই আমার রুমমেট কথা বলতেছে হয়তো। দেওয়ার কথা ছিল তো, আচ্ছা আচ্ছা। গত মাসে 45,000 দিয়েছিলাম না, আরো 5,000 তো দেওয়ার কথা ছিল। বলছিলাম বেতন পাইলে দিই। তো আমরা জ্যামকে স্টার্ট করে ফেলছি, আমরা লোকাল হোস্টে চলে গেছি, আমরা এখানে কাজ করব। আর আমাদের প্রজেক্টটাকে আমরা এখানে নিয়ে আসছি। আমি একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট এখানে নামে লাগছি, লারাভেল 8 ভার্সনের, এবং এখানে জাস্ট ডিফল্ট অথেন্টিকেশন করা আছে, আর কিচ্ছু করা নাই, বুঝতে পারছেন ভাই? ডিফল্ট এটা কোনটা, মানে কোন অথেন্টিকেশনটা? সিম্পল UI বুটস্ট্র্যাপ অথেন্টিকেশন, সিম্পল। 5,000 দেবনি। প্যাকেজ কোনটা, ইউআই নাকি? হ্যাঁ হ্যাঁ, ইউআই। আর হচ্ছে আজিম আমার থেকে 1,000 কত, তো 6,000 দেবনি। এটুকু বাদ দেন, এগুলো আমরা কোনো কিছু ব্যবহার করব না, এগুলো সব পড়ে থাকবে। আচ্ছা তো আমরা এখন কি করব, ডাটাবেস তৈরি করার জন্য আমরা ডাটাবেসে একটা নাম দিব। এটা কি অথ সেটআপ করা আছে না ভাইয়া? ডিফল্ট অথ সেটআপ করা আছে, কিন্তু আমরা এই ডিফল্ট অথ ব্যবহার করব না, আমরা আমাদের মতো অথ তৈরি করব। আচ্ছা ভাই, অথের জন্য কোন প্যাকেজটা ইউজ করব, ইউআই নাকি অন্যটা? সেটা ডিপেন্ড করবে হচ্ছে আপনি কোন প্রজেক্টের ফিচারস অনুযায়ী ডিপেন্ড করবে যে আসলে আপনার কোন মানে রবিবার সন্ধ্যার পরে দিতে অথটা ব্যবহার করা উচিত আর কি। আপনার জেটস্ট্রিম যেটা ওরা সাজেস্ট করে এটা ব্যবহার তো করা যায় না। আমি চেষ্টা করেছিলাম কয়েকবার, বিভিন্ন ধরনের ইরর টিরর মারে। কই ইরর মারবে কেন? আমি তো জেটস্ট্রিম ভালোভাবে ব্যবহারটা করছি, টেস্ট করছি আর কি। আমি তো জানি না কিছু এর জন্য, মানে জেটস্ট্রিম ব্যবহার করতে পারলাম না শেষ পর্যন্ত। ওই ইউআই যেটা ইউআই ওইটাই করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, তো আমরা ডাটাবেসের নাম দিয়ে দিলাম টেস্ট। তো এখন আমরা একটা ডাটাবেস তৈরি করে ফেলবো, যে এখান থেকে আমরা সবকিছু তৈরি করে ফেলবো। দেখেন আমাদের সর্বপ্রথম লাগবে হচ্ছে, আচ্ছা 7,000 দেবনি। সবকিছু সেটআপ করার আগে আমরা সেটআপ করে ফেলবো হচ্ছে আমাদের এই ওয়েব, এটাতে আমরা পরে আসি। দেখেন আমাদের এখানে আপনাদেরকে শেখাবো, আমাদের যখন ডক্টর মডিউল নিয়ে কাজ করব, পেশেন্ট মডিউল নিয়ে কাজ করব, অ্যাডমিন মডিউল নিয়ে কাজ করব, যখন আমরা এই মডিউলের ওয়েব ডট পিএইচপি লিখব, তখন আমাদের এই ওয়েব ডট পিএইচপি হিউজ বড় হয়ে যাবে, হবে না? জি তো এই কারণে আমি এখানে কি করলাম, রাউটের মধ্যে ডক্টর ডট পিএইচপি নামে একটা ফাইল নিলাম, আমি রবিবারের দিন সন্ধ্যার পরে দিয়ে দেবনি। ডক্টর ডট পিএইচপি, ঠিক আছে? এখানে আমাদের সব ডক্টর রিলেটেড, হ্যাঁ রাউটের ভিতরে ডক্টর ডট পিএইচপি নিলাম, এখানে আমাদের সব রাউটগুলো থাকবে। এগুলো জানেন যে কিভাবে কাস্টম রাউট ফাইল তৈরি করে ওখানে রাউট লোড করাইতে হয়? জি ভাই, এখানে তো না, পিএসপি কাস্টম রড তৈরি করিনি। আমি ওই ইয়াতে ওইটার ভিতরে তৈরি করছি, ওয়েব ডট পিএইচপি তে তৈরি করছি আর কি। আলাদা আচ্ছা আমরা এখান থেকে তৈরি করব। তো আমরা এখান থেকে তৈরি করব। এখানে দেখেন এটাকে লোড করানোর জন্য এই যে ওয়েব ডট পিএইচপি, এটা লোড হয় হচ্ছে অ্যাপ প্রোভাইডারস, বুঝতে পারছেন? রাউট সার্ভিস প্রোভাইডার থেকে। হ্যাঁ এখানে দেখেন, এইখানে সব বলে দেওয়া আছে, দেখেন এই যে রাউট মিডলওয়্যার, আমরা যেই মিডলওয়্যারটা ব্যবহার করি, লারাভেল যে ডিফল্ট মিডলওয়্যারটা দেয়, এটা হচ্ছে ওয়েব অথের জন্য, ঠিক আছে, মানে লগইনের জন্য। আর এখানে দেখেন নেম স্পেস হচ্ছে দিস ডট নেম স্পেস, এই নেম স্পেসটা মানে পাথে আছে, এই পাথে আছে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, এর ভিতরে কি থাকে, কন্ট্রোলার থাকে। তারপরে দেখেন রাউটগুলো কোথা থেকে লোড হচ্ছে, বেস পাথ, সাথে হচ্ছে রাউট ওয়েব ডট পিএইচপি, এখান থেকে রাউটগুলোকে লোড করাচ্ছে। তো আমরা এটাকে হচ্ছে কি করব, কপি করব, বুঝতে পারছেন? ডিফল্ট রাউট যেটা, এটা কপি করব। হ্যাঁ এটাকে কপি করে এখানে আমরা বলে দিলাম ওয়েব ডট পিএইচপি, সাথে তুমি হচ্ছে ডক্টর ডট পিএইচপি কেও লোড করাও, ঠিক আছে? মিডলওয়্যার কি সেম থাকবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মিডলওয়্যার সেম, আমরা এই ওয়েব মিডলওয়্যারকে ব্যবহার করব। তো এখন দেখেন আমরা যদি
এইটাকে লোড করার doctor.php থেকে যদি এখন কোনো doctor.php যদি কোনো রাউট লিখি, ধরেন এখানে আমরা লিখলাম php, এখানে আমরা একটা রাউট তৈরি করছি get, ঠিক আছে, জাস্ট টেস্ট করার জন্য যে আমাদের রাউট লোড হচ্ছে কিনা, ঠিক আছে। তো এখন মনে করেন এখানে আমি লিখলাম টেস্ট, এটা কোনো প্যারামিটার নেবে না, এখানে আমি জাস্ট রিটার্ন করতেছি টেস্ট। তো আমরা প্রজেক্টটাকে যদি রান করি, ভাইয়া এই যে মিডলওয়্যার এগুলো এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানি না, এগুলো একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ হ্যাঁ করবো ভাই, টেনশন নেন না, জাস্ট তো শুরু। আচ্ছা ভাইয়া, ওই পাওয়ার শেলটা ভালো নাকি শক্তিশালী বেশি, না সিএমডিটা শক্তিশালী বেশি? যে কোনো একটা ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। আমাদের একটা এরর আসছে, সেটা হচ্ছে ব্যাড মেথড, এটাকে কমেন্ট আউট করে দিতে হয় না? কমেন্ট ব্যাড মেথড কল এক্সেপশন কোনটা? ওই যে যেটা কমেন্ট আউট করলেন রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে, না না, আমি ওটারও কাজ আছে। ওইটা ওই সাপোর্ট আর কি, ইউজ নেম স্পেস গুলো ইউজ করার জন্য নাকি ভাইয়া? হ্যাঁ 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 তাই। এই যে হ্যাঁ এটা। তো এটাকে আমি কমেন্ট আউট করছি, প্রজেক্টে রান করেন দিলাম। এটা মনে করেন ড্যাশবোর্ড, এখানে ঢুকলে এটাকে লোড করাচ্ছে। তো আমি এখন এটাকে আবার হচ্ছে আনকমেন্ট করলাম। এখন যদি আমি ধরেন টেস্টে যাই, দেখেন এখানে কি দিচ্ছে, রাউট ইলুমিনেট রাউটিং রাউট গেট ডাজ নট এক্সিস্ট। রাউটটা খুঁজে পাচ্ছে না। ইলুমিনেট সাপোর্ট ফ্যাসাড রাউট, এই রাউটটাকে আমরা এখানে ব্যবহার করছি, কিন্তু এই মানে এইটা আমাদের হচ্ছে doctor.php, এটা কিন্তু লোড হয়নি, বুঝতে পারছেন? এটার মধ্যে ওই নেম স্পেসটা ইউজ করতে হবে না? হ্যাঁ নেম স্পেস ইউজ করতে হবে, কিন্তু এই নেম স্পেসটা আমি পরে ইউজ করে দেখাতাম, কারণ এখানে একটা ইরর দেওয়া উচিত ছিল। ব্যাড মেথড কল এক্সেপশন, ফোল্ডার নেম তো ঠিক আছে না ভাইয়া? রাউটস হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে। doctor.php সবই ঠিক আছে, লোড হচ্ছে না কেন? দেখছেন এখানে সেম ভাবে লোড করেছি, এটা তো লোড হচ্ছে, কিন্তু এখানে লোড হচ্ছে না কেন? আচ্ছা যাই হোক, আমরা একটা এই যে ভাইয়া টেস্টের আগে কি ওইটা রাউটটা লিখে দিতে হবে হবে নাকি? হ্যাঁ ওখানে না না সরাসরি এগুলো ওই রাউট। হ্যাঁ এগুলো ব্যাপার না, এগুলো ব্যাপার না।
না রাউটটা ইউজ করে দিতে হবে কি না ওই অ্যাপ ডট ইয়া এই যে আমরা ইউজ করছি তো। ওইটা তো একটা আছে আর একটা কি ফাসাদ ও শিট, আমরা হচ্ছে যে এই ফ্যাসাডটাকে ব্যবহার করিনি, এখানে রাউটিংটাও চলে আসছে বুঝছেন, এই কারণে এই ডট হচ্ছে। তো এখন এখন দেখেন, এখন ডট দিলে এটা পাবে এই যে টেস্ট। তো বুঝতে পারছেন যে আমরা একটা কাস্টম ফাইল তৈরি করে কিভাবে রাউট থেকে লোড করালাম। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন আছে। বলো। আচ্ছা, আমি এখানে না অন্যভাবে করতাম বলতে কি, হ্যাঁ আমাদের মেইন ওয়েব ফাইলে আমি করতাম রাউট প্রিফিক্স অ্যাডমিন, তারপর গ্রুপ, তারপর বেস পাথ দিয়ে যে রাউটটা মানে যে নতুন রাউট ফাইল করতাম ওইটা দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে করা যায়, ওইভাবে করা যায়। আমি জাস্ট এখানে এভাবে করলাম, এটা আচ্ছা তো ওই মনে হচ্ছে। পদ্ধতিটা যে ওইটা অনেক ক্রিটিক্যাল লাগে ভাইয়া, ওইটা আসলে আমি বুঝিও না ভালো করে। শাহিন ভাই যেটা বললো ওইটার আচ্ছা কাহিনী কি, ওইটা কি? আচ্ছা, তো ওইটা ওটা বোঝাই দেবো, সমস্যা নেই। আমরা ওইভাবেই করবো, রাউটগুলোকে সুন্দর গ্রুপ, প্রেফিক্স, নেম স্পেস ওগুলোর মধ্যে নিয়েই কাজ করব। তো এটুকু তো বুঝতে পারছেন এখন পর্যন্ত যতটুকু করছি। জি জি জি। প্রথমে কি করলাম, একটা ফাইল তৈরি করলাম। ফাইল তৈরি করে আমাদের দেখেন অ্যাপ প্রোভাইডার্স, রাউট সার্ভিস প্রোভাইডার, এখান থেকে কি হচ্ছে আমরা এই যে বুট মেথডের ভিতরে এসে আমাদের এখান জাস্ট এটাকে কপি করছি, কপি করে হচ্ছে এটাকে পেস্ট করে দিছি। পেস্ট করে দিয়ে কি করছি, একটা লাইন কমেন্ট আউট করেন। আচ্ছা ঠিক আছে। পেস্ট করে দিয়ে কি করছি দেখেন, এখানে হচ্ছে জাস্ট এখানে web.php কে লোড করেছে, আমরা বলে দিলাম এই api.php web.php সাথে হচ্ছে doctor.php কে লোড, ঠিক আছে ভাই? জি আর এখানে এই প্রেফিক্স মানে হচ্ছে দেখেন, আমরা যখন এপিআই নিয়ে কাজ করি, এপিআই এর কোনো ডাটাকে ফিক্স করতে গেলে এই যে স্ল্যাশের আগে এপিআই দিতে হয়, একটা এইভাবে এপিআই দিতে হয়, ঠিক আছে? এই এপিআই এপিআই এরপরে এই ফোল্ডার। স্ল্যাশ, হ্যাঁ এই তো এপিআইটা কোথায় কেন দিতে হয়, এপিআইটা দেওয়ার কারণ হচ্ছে এপিআইটা এই যে এখানে বলে দিচ্ছে রাউট সার্ভিস প্রোভাইডার এপিআই রাউটের ক্ষেত্রে প্রেফিক্স হবে হচ্ছে এপিআই, এই কারণে আগে আমরা এপিআই দিই, বুঝতে পারছেন? আচ্ছা ওই তো প্রিফিক্সটা ওগুলো ইউজ আমরা করতে পরে হবে। যাব। আচ্ছা তা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাইলে কি ওই যে এমনিতে অন্য রাউট গুলোর ক্ষেত্রে কোনো প্রিফিক্স লাগে না? না না না, প্রিফিক্স আপনি না দিলে লাগবে না, কিন্তু এপিআই এর ক্ষেত্রে যেহেতু এখানে দেওয়া আছে সেহেতু লাগবে। যদি আপনি এটাকে উঠাই দেন তখন আর লাগবে না, তখন ওই এপিআই এর ক্ষেত্রেও সেম ভাবে আপনি কল করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা জি, আচ্ছা তো এটা উঠাই দেওয়া যাবে এইটুকু তাইলে গেল, না? অবশ্যই অবশ্যই সবকিছু উঠাই দেওয়া যাবে। তো এখন আমরা যদি একটা রাউট তৈরি করি, মানে কন্ট্রোলার তৈরি করি, মনে করেন আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, এটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার। কন্ট্রোলারটা থাকবে হচ্ছে অবশ্যই কার মধ্যে, ডক্টরের মধ্যে, ঠিক আছে? ডক্টর নামে একটা ফোল্ডার। তারপর হ্যাঁ, ডক্টরের নামে একটা ফোল্ডার, তারপরে ডক্টরের জন্য আমরা যে অথ করব, অথের মধ্যে লগ ইন থাকবে, রেজিস্ট্রেশন থাকবে। তো আমরা প্রথমটার নাম দিচ্ছি হচ্ছে রেজিস্টার কন্ট্রোলার, ঠিক আছে? বুঝি না ধরেন ভাইয়া, ক্রিয়েট, আমরা সরাসরি একটা ডক্টর কন্ট্রোল, আচ্ছা ডক্টর ফোল্ডারের মধ্যে একটা রেজিস্টার কন্ট্রোলার করলেন, ঠিক আছে ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এখন এটাকে ক্রিয়েট করে ফেললাম। তো এখন মনে করেন ভাইয়া এই একটা কোশ্চেন, সেটা হলো আগে কি আপনার মডেল মাইগ্রেশন আগে ক্রিয়েট করে নিতে হয় না কন্ট্রোলার আগে করতে হয়? কন্ট্রোলার নামে আগে ক্রিয়েট করছি, জাস্ট এটা ক্রিয়েট করার কারণ হচ্ছে এখানে একটা ব্যাপার আছে যে আমি এটুকু ব্যবহার করলাম না, এখানে একটা ব্যাপার আছে, এটুকু আপনাকে দেখাবো, একটা ইরর জেনারেট করবে, ওই ইররটা কিভাবে সলভ করবেন ওটা দেখানোর জন্য, ঠিক টার্গেটেড আছে? ক্লাস। তো এখন দেখেন এখানে আমি যদি, মানে আমি আপনাদের একদম এ টু জেড দেখাতে যাচ্ছি, কোনো কিছু বাদ দিতে যাচ্ছি না, বুঝতে পারছেন? জি ভাই। তো জি জি, এখন এটা দেখেন আমি আমাদের যদি জন্য ডক্টর, অনেক ভালো হবে। হ্যাঁ তো এখন দেখেন আমি একটা রাউট গ্রুপ নিব। তো এখানে আমাদের যেহেতু প্রেফিক্স থাকবে হচ্ছে ডক্টর, ঠিক আছে? প্রিফিক্স আপনি এখানে কি করতে পারেন, এভাবে না দিয়ে আমরা মনে করে না বন্ধু, খাবার রাতে খাইলে খাওয়া আমার ভালো লাগছে না, পাথর দাও পছন্দ। প্রেফিক্স হবে হচ্ছে ডক্টর, ঠিক আছে? বাড়িতে একটু কথা তারপরে এখানে আমরা নেম নিতে পারি, খাও বন্ধু। নেম
ডক্টর, ঠিক আছে ভাই? নেম এটা কি নেম রুট, যেটা এটা নেমটা আগে দিচ্ছেন ওই রুটের? হ্যাঁ 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 হ্যাঁ, রুটের নেম আগে, বুঝতে পারছেন তো? নেমের পর ডট দিলাম একটা, তারপর প্রেফিক্স নিলাম, তারপরে কি নিতে পারি, তারপরে মিডল লাইন নিব আমরা। তো এই আচ্ছা এখানে মিডল লাইন না নিই, তো এখানে আমরা এখন কি করবো, গ্রুপ করে ফেলবো। আচ্ছা গ্রুপের ভাই, মধ্যে এটা কি অ্যারেতে নেওয়া যেত না? অ্যারেতে নেওয়া যেতে পারতো না? অবশ্যই অ্যারেতে নেওয়া যেত, যেহেতু একটাই ফাইল, এই কারণে আমরা অ্যারেতে নিলাম না। না, ঠিক আছে, এরকম মনে করেন নেম ডক্টর তারপর প্রিফিক্স ডক্টর, ওটা অ্যারেতে নেওয়া যেত না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেওয়া যেত। তো এখন দেখেন তারপরে কি করব, এখন আমরা রাউট একটা নেম স্পেস নিব। নেম স্পেসটাকে আমরা এখানেও দিতে পারতাম, এখানে কেন দিলাম, কারণ নেম স্পেস এক একটা রাউটের ক্ষেত্রে, কন্ট্রোলারের ক্ষেত্রে এক এক রকম হবে। আমি সমস্ত ডক্টরকে এক জায়গায় নেব, এই কারণে নেম স্পেসটা এখানে নিলাম। আলাদা আলাদা নেম স্পেসগুলোকে আলাদা আলাদাভাবে ব্যবহার করব। তো আমি প্রত্যেকটা ফিল্ডকে বোঝাই দেবো যে এখানে কোনটার কাজ কি। তো নেম স্পেসের ক্ষেত্রে দেখেন এখানে অবশ্যই আমরা এখানেও নেম স্পেস নিব। তো এখানে আমরা প্রথমে বলে দেবো হচ্ছে, প্রথমে অবশ্যই কার মধ্যে থাকবে, ডক্টরের মধ্যে। এখানকার নেম স্পেসটা হবে কি, ডক্টরের মধ্যে কি ছিল, ডক্টরের মধ্যে আমরা এখনো কোনো ফোল্ডার তৈরি করিনি, তবে ফোল্ডার তৈরি করতে হবে। ডক্টরের মধ্যে রেজিস্টার না, ডক্টরের মধ্যে অথের ভিতরে রেজিস্টার আসবে, ঠিক আছে? উল্টা হয়ে গেছে। আমি আচ্ছা ভাই, ডক্টরের আমার ভিতরে, একটা ওই বেসিক কোশ্চেন ছিল, সেটা হলো আমরা যে নেম স্পেস গুলা যে কোটেশনের মধ্যে নেই, এগুলা কোটেশনের মধ্যে নিতে হয় কেন? আচ্ছা আচ্ছা বলতেছি আপনাকে, বলছি, সমস্যা নেই। যা কোয়েশ্চেন থাকবে সব করবেন, ঠিক আছে? তো এখন নেম স্পেস ডক্টর, এখন দেখেন ডক্টরের মধ্যে কি আছে, ডক্টরের মধ্যে অথ আছে। তো আমরা এখন বলে দেব যে আরো অথের ক্ষেত্রে এখন মিডল কি হবে এখানে, গেস্ট। আর এখন আমরা কি করব, গ্রুপ করব। মিডল আর গেস্ট এটা কি আপনি মানে আমরা ক্রিয়েট করছি নাকি ওদের ডিফল্ট কিছু ছিল? দেখাচ্ছি ভাই, এটা ডিফল্ট মিডলার। তো এখন দেখেন এখানে আমরা কি করব, এখন আমাদের রেজিস্টারকে লোড করাবো। রাউটের পর কি হবে, গেট রিকোয়েস্ট। তো দেখেন আমাদের প্রেফিক্স ছিল ডক্টর, প্রথমে ডক্টর লোড হবে স্ল্যাশ, তারপরে কি লোড হবে, রেজিস্টার। তারপর আমরা এখানে লোড করাবো হচ্ছে কি কন্ট্রোলার, রেজিস্টার কন্ট্রোলার। এই রেজিস্টার কন্ট্রোলারের এখানে লিখবো হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? আর নেম দিলাম ডক্টর ডট রেজিস্টার। দেখেন এই জিনিসটা এখানে কি হচ্ছে আসলে, এখানে হচ্ছে দেখেন আমরা অনেক সময় এই যে এভাবে রাউট লিখি না, মানে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে পোস্ট ডট ক্রিয়েট এরকম লিখি না। তো এখানে আমরা বলে দিচ্ছি যে তুমি এই ভিতরে যত রাউট লোড হবে, ঠিক আছে, যত রাউট লোড হবে এর মধ্যে তুমি সর্বপ্রথম কি করবে, যখনই এই রাউট মানে কন্ট্রোলারটা লোড হবে তখন তুমি হচ্ছে এই রাউটটাকে লোড করাও। যদি রাউটকে আমরা কল করি আর কি, তো সর্বপ্রথম এটা লোড হবে ডক্টর রাউটের ক্ষেত্রে, ডক্টর। তারপরে দেখেন আমি এই ক্ষেত্রে এটার আবার বলে দিচ্ছি কি, এটার আবার আরো একটা নাম আছে রেজিস্টার। তাহলে এই রাউটের নাম হবে হচ্ছে ডক্টর ডট রেজিস্টার, বুঝতে পারছেন? তার মানে আমরা অ্যাঙ্কর ট্যাগের জন্য এই কন্ট্রোলারের ক্ষেত্রে এই রেজিস্টারের রাউটটা লিখবো হচ্ছে ডক্টর ডট রেজিস্টার, বুঝতে পারছেন? যে এটা হলো নেমিং এর ক্ষেত্রে রাউট নেম। হ্যাঁ, নেমিং এর ক্ষেত্রে। তারপর দেখেন নেম স্পেস মানে হচ্ছে, দেখেন আপনি যখন একটা রাউট সার্ভিস প্রোভাইডারে যাচ্ছেন, এখানে দেখেন বলে দিচ্ছে যে অ্যাপ মানে নেম স্পেস অ্যাপ প্রোভাইডার্স। তার মানে এই যে রাউট সার্ভিস প্রোভাইডার, এটা আছে হচ্ছে অ্যাপ, তারপরে নেম স্পেস প্রোভাইডার্স, তারপরে দেখেন রাউট সার্ভিস এটা প্রোভাইডার। বুঝছি, মানে ওই ক্লাসটা যে ফোল্ডারের মধ্যে থাকে ওইটা হলো নেম স্পেসিং। হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন এখানে নেম স্পেসের একটা ব্যাপার আছে, দেখেন প্রোভাইডার্স বড় হাতের, প্রোভাইডার্সের পি বড় হাতেরই লিখছে, কিন্তু অ্যাপ ছোট হাতের, কিন্তু এখানে অ্যাপ বড় হাতের লিখছে। কাহিনী কি জানেন? ওইটা আসলে রেফারেন্সে ইউজ করছে, মানে ওইটা ডিরেক্টলি ওইটা ইউজ করে না, এটা নেমিং করছে আর কি। না, নেমিং করছে, কোথা থেকে নেমিং করছে?
কম্পোজার নেমিং ডট করছে মনে হয় এখানে কন্ট্রোলার থেকে, মানে ক্লাস থেকে আর কি, না না না, ক্লাস ক্লাস থেকে। থেকে না, এটা হচ্ছে দেখেন কম্পোজার ডট জেসন এ যদি আপনি আসেন দেখবেন এখানে কম্পোজার ডট জেসন না, এখানে আসবেন হচ্ছে আপনি প্যাকেজ ডট জেসন নেও না, কম্পোজার ডট জেসন তাহলে কি এইখানে দেখেন এই যে এক- PSR4, ঠিক আছে, ওই ইয়ে করে নেওয়া যায়? দেখছেন PSR4 এর একটা লাইব্রেরি যেটা দিয়ে হচ্ছে কোনো কিছু অটো লোড করা হয়, ঠিক আছে। বিক্রির একটা দলিলও করে নেওয়া তো যায়। কোনো কিছু অটো লোডিং এর জন্য এই কম্পোজার ব্যবহার করা হয়। কম্পোজার হচ্ছে একটা PHP প্যাকেজ ম্যানেজার, তো এটাকে ক্লাস অটো লোডিং এর জন্য আমরা ব্যবহার করে থাকি। তো এখন PSR4 এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, তো এই PSR4 এই লারাভেল ব্যবহার করছে সবাই, এটা ব্যবহার করেই কাজ করে আর কি। তো এই PSR4 দেখেন এখানে দেখেন এই যে অ্যাপ ডিরেক্টরি, এই অ্যাপের ভিতরে যত কিছু থাকবে লারাভেলকে বলে দেওয়া হচ্ছে অ্যাপের ভিতরে যত কিছু থাকবে তুমি তাকে অটো লোড করো। দেখেন তার মানে এখানে এই যে অ্যাপ, শুধুমাত্র অ্যাপের ভিতরে যেটুকু থাকবে সেটুকুই লারাভেল অটো লোড করবে। এই যে অ্যাপের বাইরে বুটস্ট্র্যাপ, কনফিগ, ডাটাবেস, পাবলিক, রিসোর্স, এগুলোকে কোনো কিছুকে লারাভেল অটো লোড করবে না, শুধুমাত্র অ্যাপ। বুঝতে পারছেন? তার মানে এখান থেকে এর ভিতরে যত ক্লাস আছে যে কোনো ক্লাসকে আমি যে কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো শুধুমাত্র কি বলে দিয়ে, এই নেম স্পেস বলে দিয়ে। বুঝতে পারছেন? ক্লিয়ার? আর এখানে এসে বলে দিলাম যে এই নেম স্পেসের যে অ্যাপ আছে এই অ্যাপকে তুমি অ্যাপ বলে লোড করাও। আমি যদি বলে দিতাম যে এটাকে মেহেদি বলে লোড করাও, মেহেদি বলে, আমি এখন জাস্ট খালি কমান্ড চালাবো যে কম্পোজার ডাম্প অটো লোড, তাহলে এখানে এই অ্যাপের জায়গায় মেহেদি হয়ে যাবে সব জায়গায়। বুঝতে পারছেন? আশা ভাই ক্লিয়ার? জি জি। তো এই হচ্ছে অ্যাপ, এই অ্যাপে এইটুকুর কাজ হচ্ছে জাস্ট বলে দেওয়া PSR4 এর মধ্যে যে তুমি অ্যাপের ভিতরে যেটুকু থাকবে ওটুকুকে তুমি অটো লোড করাও। অটো লোডিং মানে হচ্ছে যে কোনো ক্লাস থেকে যে কোনো ক্লাসে ইজিলি অ্যাক্সেস করা, অর্থাৎ জাস্ট খালি উপরে ইউজ করে বা নেম স্পেস দিয়ে পাথ বলে দিয়ে। ঠিক আছে? একটু বেশি দাম হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি। আচ্ছা যাই হোক, তো তারপরে দেখেন এখানে কি করলাম, এখন আমরা এখানে তারপরে কি, এখন আপনি যদি এটাকে ইউআরএল আকারে লেখেন, ইউআরএল আকারে লিখলে দেখেন ইউআরএল এর ক্ষেত্রে কি হয়, ইউআরএল এর ক্ষেত্রে এই পাথ বলে দিতে হয়। তো এখন দেখেন এখানে পাথটা হবে ঠিক এরকম যে প্রথমে দেখেন কি আছে, ডক্টর আছে, এই যে প্রেফিক্স, এই প্রেফিক্স মানে হচ্ছে প্রেফিক্স, দেখেন ইনফিক্স আর প্রেফিক্স, সাফিক্স প্রেফিক্স পড়ছেন না, এই প্রেফিক্স মানে হচ্ছে আগে, অর্থাৎ আগে আগে যেটা লোড হবে। তার মানে সর্বপ্রথম প্রেফিক্সে বলে দিচ্ছি আমি যে তুমি এই ভিতরে যাই লোড হোক না কেন তুমি সর্বপ্রথম ডক্টর লোড করাও, অর্থাৎ ডক্টর আর পাথ হবে হচ্ছে রেজিস্টার। বুঝতে পারছেন? এটা রিআরএল হবে ডক্টর রেজিস্টার, কারণ এই ডক্টর এখান থেকে আসবে আর এই রেজিস্টার এখান থেকে আসবে। বুঝতে পারছেন? আর নেম স্পেস, এই নেম স্পেস দিয়ে বলে দিলাম যে এই নেম স্পেসের ডক্টর, এই কন্ট্রোলারটা আছে হচ্ছে এই নেম স্পেস ডক্টরের মধ্যে, ডক্টর থেকে আবার আছে হচ্ছে অথের মধ্যে, এই যে অথের মধ্যে। ঠিক আছে? আর আচ্ছা আমরা এটার জাস্ট এখানে ভাই আমরা ফোল্ডার গুলো আছে না ইনক্লুড নাই করে জাস্ট নেম স্পেসটা বলে দিছি, প্রত্যেকটা কন্ট্রোলার আগে ফোল্ডার না না বলে। তারপরে দেখেন এখানে একটা কি আছে, মিডুলার আছে, গেস্ট মিডুলার। এই মিডুলারটাকে, এই মিডুলার হচ্ছে লারাভেলের মিডুলার। এটা কোথায় আছে দেখেন, অ্যাপ মিডুলার, তারপরে কোথায় মিডুলার, ঠিক আছে রাখলাম। এটা পাবেন হচ্ছে অথের মধ্যে মিডুলার, এটা পাবেন হচ্ছে আপনার kernel.php তে, অ্যাপ মিডুলার, মিডুলারের মধ্যে kernel.php আছে না, দেখেন kernel.php টা কোথায় আছে, অ্যাপ, অ্যাপের মধ্যে অ্যাপ http kernel.php, এই kernel.php তে দেখেন আপনি এখানে পাবেন হচ্ছে ওয়েব মিডলওয়্যার। এখানে দেখেন অনেকগুলো মিডলওয়্যার আছে, একটা হচ্ছে রাউট মিডলওয়্যার, একটা হচ্ছে ওয়েব মিডলওয়্যার মানে মিডলওয়্যার গ্রুপ, তারপরে আছে হচ্ছে মিডলওয়্যার। তো একটা জিনিস মনে রাখবেন, এই মিডলওয়্যার গুলো আমরা যে প্যাকেজ তৈরি করি না, কোনো প্যাকেজের মিডলওয়্যার থাকলে আমাদের এখানে লোড করাতে হয়, নরমালি লোড করে থাকি। আর এখানে দেখেন মিডলওয়্যার গ্রুপ মানে এই যে মিডলওয়্যার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লোবাল মিডলওয়্যার, লারাভেল গ্লোবালি এগুলোকে লোড করে। বুঝতে পারছেন? ওয়েব মিডলার যেটা, হ্যাঁ এটা হচ্ছে গ্লোবাল মিডলওয়্যার। আপনি যদি কোনো গ্লোবাল মিডলওয়্যার করে থাকেন তাহলে এখানে লোড করাইতে হয়, মানে যেটা গোটা লারাভেলের প্রজেক্টে আপনি মানে গ্লোবালি লোড হবে। আর এইটা হচ্ছে রাউট মিডলওয়্যার। রাউট মিডলওয়্যার হচ্ছে আপনি স্পেসিফিক্যালি কোনো জায়গাতে একটা বা কোনো একটা কন্ট্রোলারের জন্য, কোনো একটা মেথডের জন্য, কোনো একটা পেজের জন্য মিডলওয়্যার তৈরি করতে যাচ্ছেন, তখন হচ্ছে এই রাউট মিডলওয়্যার। ঠিক আছে? আচ্ছা বুঝতে পারছেন? মিডলওয়্যার তো নিজেরা তৈরি করা যায় না, ওরা যেটা দিচ্ছে সেটা ব্যবহার করা যায় নাকি? না, আমরা তো অবশ্যই কাস্টম মিডলওয়্যার তৈরি করব। তো লারাভেল কিছু ডিফল্ট ভাবে দিয়ে দেয় ওদের সিস্টেমের জন্য, ওইগুলো হচ্ছে এই মিডলওয়্যার, যেটা হচ্ছে এই মিডলওয়্যার গুলো স্পেসিফিক্যালি বিভিন্ন বিভিন্ন পেজে লোড হয়, আর এগুলো গ্লোবালি লোড হয়। ঠিক আছে? আচ্ছা, মানে তো যেগুলা
রাউট গ্রুপের ভিতরে থাকে ওইগুলা গ্লোবালি লোড হয়। হ্যাঁ হ্যাঁ, রাউট মিডল আর গ্লোবালি না, এগুলো Route স্পেসিফিক্যালি কোনো middle। জায়গায় আমরা ব্যবহার করতে পারি, ইন্ডিভিজুয়ালি কোনো জায়গায়। তো এখন দেখেন আমাদের এখানে এই যে গেস্ট, আমরা এটাকে ব্যবহার করলাম, ঠিক আছে। এই গেস্ট মানে হচ্ছে, আমি এখানে বলে দিচ্ছি লারাভেলকে যে এখানে এইগুলো, এই মিডলের তার জন্যই এই রাউট মানে কন্ট্রোলারটাকে ব্যবহার করা, বা এই পাথে সেই অ্যাক্সেস করতে পারবে, এই মেথডে সেই অ্যাক্সেস করতে পারবে যে হচ্ছে গেস্ট, মানে যে হচ্ছে অথেন্টিকেট করেনি, মানে লগ ইন করেনি, বুঝতে পারছেন? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেনি। হ্যাঁ, রেজিস্ট্রেশন করেনি। তো দেখেন আমি যদি এখন এই রেজিস্টার মেথডে যাই, হ্যালো এই রেজিস্টার মেথডে গেলাম, মনে করেন এখানে জাস্ট খেলে একটা ফাংশন তৈরি করলাম। এই এডিটরের লেখা বোঝা যাচ্ছে? জি ভাই যাচ্ছে। জি আমি এটাকে দেখেন রিটার্ন করলাম, লোডেড ফ্রম রেজিস্টার মেথড। দেখেন, তো এখন যদি আমি এটাকে এখানে অ্যাক্সেস করি, যে কি লিখবো বলেন তো, ডক্টর রেজিস্টার রেজিস্টার, ইন্টার মারলাম। দেখেন কি বলছে, টার্গেট ক্লাস ডাজ নট এক্সিস্ট। তো আমরা এইভাবে রাউট কখন লিখতাম, এইভাবে রাউট কখন লিখতাম, লারাভেল 7 এ লিখতাম, তাই না? তো দেখেন লারাভেল 8 এ কি করতে হয়, আপনি যদি কোনো কন্ট্রোলার লোড করান, তখনই যে এইভাবে যদি কোনো কন্ট্রোলার লোড করান, এইভাবে পাথ বলে দিতে হয় ডিরেক্ট, যেটা কোন পাথে আছে, অথবা ওই কন্ট্রোলারটাকে এভাবে উপরে লোড করাইতে হয়, যে ইম্পোর্ট ক্লাস দিয়ে উপরে লোড করানোর পরে এটাকে তখন আপনি কি করতে পারেন, এভাবে তুলে দিতে পারেন পাথটুকু, ঠিক আছে। জি তো আমরা কি করব, লারাভেলকে বলে দিব যে না, আচ্ছা তুমি ভাই, হচ্ছে, এই যে আমি ওই ওই পার্টটুকু উপরে তুলে দিলে কাজ করে না, আমারটা বুঝতেছি না, কিন্তু নিচে ওইভাবে লিখে দিলে কাজ করে, এটা কারণ কি? যেমন এই যে হোম কন্ট্রোলারের পার্টটা উপরে তুলে দিলেন না, হুম ওইটা তো নিচে ছিল, কিন্তু আমি নিচে দিলে ইউজ করে, কিন্তু উপরে যদি আমি ইউজ করে এরকম লিখে দেই, কিন্তু হয় না, কাজ হয় না। অবশ্যই হবে, আপনি কোথাও মিস্টেক করেন তাই হয় না। তো এখন দেখেন, এটা আপনার হয়তো এখানে কোনো ভুল থাকে আপনার পাথ দিতে। তো এখন এখানে দেখেন, আমরা লারাভেলকে বলে দিব যে তুমি আগের মতো করে লোড করাও, এইভাবে এই অ্যারে ম্যারে ডিক্লেয়ার করার কোনো দরকার নাই। এই যে এখানে আমরা যেভাবে ব্যবহার করছি ওয়েবে, ঠিক আছে, অ্যারে ম্যারে এগুলো উপরে পাথ এগুলোর কোনো কিছু দরকার নাই। আমরা বলে দিব যে তুমি এখন আগের মতো করে ব্যবহার করবো, যে এটাকে এখানে ইন্ডেক্স লেখেন। এটা করার জন্য এটা তো আমাদের কি করতে হবে, রিসোর্স কন্ট্রোলারের ক্ষেত্রে নাকি ভাইয়া? এটা যে কোনো কন্ট্রোলারের ক্ষেত্রে। তো আমরা এখন এভাবে লিখলাম, তো এখন এভাবে লারাভেল 8 এ লেখা যায় না, লারাভেল 8 এ লিখতে হয় হচ্ছে আগে যেভাবে ছিল ঠিক ওইভাবে, মানে হচ্ছে এইভাবে লারাভেল ক্লাস 8 এ লিখতে হয়। হ্যাঁ, এই যে ক্লাস দিয়ে এখানে এইভাবে কল করতে হয়। তো আমরা এভাবে না করে আমরা কি করলাম, লারাভেলের আগের ভার্সন 7 এর ভার্সনে কল করতেছি, ঠিক আছে। জি তো এইভাবে কল করানোর জন্য কি করতে হবে আপনাকে, এই যে এই জায়গাটা এসে জাস্ট নেম স্পেসটা বলে দিতে হবে। এই যে রাউট সার্ভিস প্রোভাইডারে দেখেন এটাকে কমেন্ট আউট করা আছে, এই নেম স্পেসটাকে এখানে বলে দিবেন জাস্ট, এই যে আমার কন্ট্রোলার অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার, যত ওয়েবের ভিতরে যা লোড হবে এই নেম স্পেসে লোড করাও, এখানে যা লোড হবে এই নেম স্পেসে লোড করাও। লারাভেল তখন কি করবে, এই এটা হলো রাউটগুলোকে 7 এর ক্ষেত্রে ভাইয়া নাকি? 8 এর ক্ষেত্রে 8 এর ক্ষেত্রে কি ওইটা কমেন্ট আউট করে দিতে হবে ক্লাসটা, ওইটা আনকমেন্ট করতে হবে। আপনি যদি কমেন্ট করতে আপনি হবে যদি আপনি যদি এভাবে এইটার ব্যবহার ক্ষেত্রে না? করতে চান, আপনি যদি এভাবে রাউটকে ব্যবহার করতে চান, তাহলে এটা কি করতে হবে, এটাকে আনকমেন্ট করে দিতে হবে, ঠিক আছে, এটাকে জাস্ট একটা আনকমেন্ট লাইন করে দিতে হবে যদি এভাবে ব্যবহার করতে চান। আর না হলে যদি এই যে আগের যেভাবে ছিল ওইভাবে ব্যবহার করতে গেলে তখন আনকমেন্ট করা লাগবে না, বারবার আপনাকে পাথ দিয়ে দিতে হবে, এবং অথবা এখানে উপরে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে। তো আমরা কি বারবার এই কাজটা করবো? না 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 করবো না, যে কারণে আমরা এখানে সেটা আনকমেন্ট করে দিলাম। আর পাথটাকে এই যে বলে দেওয়া আছে যে এখান থেকে তুমি কন্ট্রোলার লোড করাও। এবার যদি আমি এটাকে ইয়া করে দিই, দেখেন ইররটা চলে গেছে, কি বলছে, লোডেড ফ্রম রেজিস্টার মেথড, বুঝতে পারছেন? আচ্ছা, এই লাস্টের ওইটা কি 8 এ, এই পাশে একটা ইসে যান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি এখানে কোনো 8 এ 8 না, এর সিস্টেম ভাইয়া না এটা নাকি? আমি এটা আগের লারাভেল ভার্সনের মতো ব্যবহার করছি। আচ্ছা, এটা 7 এর তো না? হ্যাঁ, এটা 7, 6, 5 ওগুলোর মতো করে ব্যবহার করলাম। কিন্তু যদি আমি এটাকে আনকমেন্ট না করতাম তাহলে আমি এভাবে ব্যবহার করতে পারতাম না, ওই যে ওই ইরর দিত, বুঝতে পারছেন? ওই ইররটা দেখানোর জন্য আমি এটা আনকমেন্ট করে রাখছিলাম আপনাদেরকে। এখন বুঝতে পারলেন তো? জি 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 আচ্ছা, ওকে ওকে গুড। তো এখন দেখেন আমি এখানে দিছি হচ্ছে গেস্ট, এখানে দেখেন দিছি, এটাকে আমাদের দরকার নাই, আমরা এখন ডক্টর নিয়ে কাজ করব। তো দিছি এখানে গেস্ট, তার মানে আমি এখানে যদি ভিজিট করি ভিজিট করতে পারতেছি, কিন্তু আমি দেখেন এখানে বলে দিব জাস্ট অথ, দেখেন অথ, এখন সে আর এখানে ভিজিট করতে পারবে না।
দেখছেন আমাকে লগইনে নিয়ে চলে গেছে, বুঝতে পারছেন? অথেন্টিকেট। মানে অর্থাৎ আমি অথেন্টিকেশন ছাড়া ওইটা অ্যাক্সেস করতে পারবে না। এটা অ্যাক্সেস করতে পারবে না। এই হচ্ছে মিডলওয়্যারের কাজ। অর্থাৎ মিডলওয়্যার কি করে, একটা ইউজারের ইন্টারাকশনকে আমরা যে আউটপুটটা সার্ভারের আলাদা। রেসপন্সের সাথে মাঝখানে Correct. মিডলওয়্যার কি করে চেক করে যে ইউজারের রিকোয়েস্টটা মানে ভেরিফাইড কিনা বা অথেন্টিকেটেড কিনা। মানে যে রিকোয়েস্টটা সে চাচ্ছে ওই রিকোয়েস্টটা আমরা যদি মিডলওয়্যার দিয়ে টেস্ট করি যে ওই মিডলওয়্যারের দ্বারা সে মিডলওয়্যারের যে লজিকগুলো আমরা লিখবো, তখন আমরা মনে করেন আমরা একটা রিকোয়েস্ট পাঠালাম, রিকোয়েস্ট পাঠানোর আগে সার্ভারে যাওয়ার আগে সে টেস্ট করে, মিডলওয়্যার মাঝখানে বাধা দেয়, তুমি যে আসছো ঠিক আছে আমি টেস্ট করবো, তুমি আমার মিডলওয়্যারের ভিতরে যে মানে লজিক লেখা আছে তুমি এখানে ঢুকতে পারবা কি পারবা না। যখন মিডলওয়্যারের লজিকে দেখে যে না যে রিকোয়েস্টটা আসছে মানে যে রিকোয়েস্টটা পাঠাইছে সে ভ্যালিড, তখন মিডলওয়্যার কি করে তাকে অ্যাক্সেস করতে দেয় এবং সার্ভার থেকে রেসপন্স আসে, বুঝতে পারছেন? তো এখানে দেখেন জি। মিডলওয়্যার ওই রেজিস্টার মেথডে যাওয়ার আগে মিডলওয়্যার কি করছে, তাকে বাধা দিয়ে দিচ্ছে। কারণ কি, সে যদি ওই মেথডে ঢুকতে পারতোই তাহলে কি সে চলে যেত না, কিন্তু দেখেন সে মেথডে যাইতেই পারছে না, যাওয়ার আগে কিন্তু মিডলওয়্যার তাকে বাধা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মিডলওয়্যারের কাজ। আর এটা হচ্ছে রাউট মিডলওয়্যার, অর্থাৎ যেটা গ্লোবালি নাই। তো এখন দেখেন আমরা এখানে গেস্ট করে দিব, ঠিক আছে? আমরা এই গেস্ট মিডলওয়্যার ব্যবহার করব না, আমরা আলাদা একটা মিডলওয়্যার ব্যবহার করব। তো এখন দেখেন আমরা এই ডক্টরের জন্য একটা মাইগ্রেশন করে আসি। আমরা আপাতত যতটুকু করলাম এটুকু তো ক্লিয়ার, তাই না? জি ভাই। কোনো কোয়েশ্চেন এটুকুর মধ্যে থেকে? না ভাই, আপাতত আমার নাই কোশ্চেন। বোঝা যাচ্ছে তো, তাই না? জি ভাই। আচ্ছা, এখন আমরা মাইগ্রেশন তৈরি করব। তো আমরা এখন একটা মাইগ্রেশন ফাইল তৈরি করব, সেটা হচ্ছে পিএসপি আর্টিসান মেক। ভাইয়া আর একটু বড় করে নেন ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। জি। পিএসপি আর্টিসান মেক মডেল। এখন আমরা মডেলের নাম দেব হচ্ছে কি মডেল, ডক্টর মডেল, সাথে একটা মাইগ্রেশন তৈরি হবে, ঠিক আছে? জি। তো আমরা ডক্টর মডেল চলে গেলাম, ডক্টর মডেলে আমরা যাচ্ছি। তারপরে আমাদের সর্বপ্রথম ডক্টর না, ডক্টরের মধ্যে দেখেন আমাদের কি ছিল, ডক্টর এই যে ডেজিগনেশন আইডি ছিল না, জি। ডেজিগনেশন আইডি ছিল। তার মানে আমরা সর্বপ্রথম কি করব, ডেজিগনেশন মডেল তৈরি করব। যখন ফরেন কি থাকবে অবশ্যই ফরেন কি টেবিলটাকে আগে তৈরি করবেন, কারণ লারাভেল মাইগ্রেশন সবসময় সিরিয়ালি হয়, ঠিক আছে? মনে করেন যে এই যে পাসওয়ার্ড রিসেট এটাকে বাদ দিয়ে কখনো ফিল্ড জব মাইগ্রেশন হবে না, মাইগ্রেট হবে না, এটা সব সময় সিরিয়ালি হবে। অর্থাৎ ইউজার টেবিল হবে, পাসওয়ার্ড রিসেট হবে, ফেইল্ড জবস হবে। অর্থাৎ আপনারা যদি মনে করেন যে ফরেন কি এই টেবিলে ইউজার পাসওয়ার্ড টেবিলে মনে করেন যে ইউজার আইডি আছে, কিন্তু আপনার ইউজার টেবিলটা আছে হচ্ছে পাসওয়ার্ডের নিচে আছে, তখনই কিন্তু একটা ইরর দিয়ে দিবে, বুঝতে পারছেন? মানে ফরেন কি গুলো আগে ডিফাইন করে নেবে। হ্যাঁ, যে কারণে যখন ফরেন কি থাকবে সবসময় সেই টেবিলটাকে আগে নেবেন। তো আমরা প্রথমে কি তৈরি করবো, পিএসপি আর্টিসান মেক মডেল। আমরা কি তৈরি দেবো, ডেজিগনেশন। আচ্ছা ভাইয়া ফরেন কি কাকে বলে কি এটা একটু বলিয়েন। আচ্ছা, বোঝাচ্ছি। মাইগ্রেশনটা করে আমি ফরেন কি আর প্রাইমারি কি কি জিনিস আপনাকে বুঝাই দেবো, ঠিক আছে? ঠিক আছে, তো দেখেন জি ভাইয়া। পিএসপি আর্টিসান মেক মাইগ্রেশন আমরা নাম দিচ্ছি মডেল। তারপরে আমাদের ছিল আরেকটা ছিল হচ্ছে ডক্টর, আমি ডক্টরে চলে গেলাম। মডেল অলরেডি এক্সিস্ট, আমরা মডেলটাকে ডিলিট করে দিয়ে আসি। অ্যাপ মডেল, ডেজিগনেশন অলরেডি এক্সিস্ট, এটা তো মনে হয় করছি। ডেজিগনেশনে আগের বার করলাম যে। তো আমাদের ডক্টর মডেল হয়ে গেল। আমরা আপাতত এই দুটো মডেলের মাইগ্রেশনটা করে নিই। তো ডেজিগনেশনের ক্ষেত্রে আমাদের কি থাকবে, অবশ্যই একটা কি থাকবে বলেন তো, টেবল স্ট্রিং। ডেজিগনেশনের একটা কি থাকবে, নেম থাকবে, তারপরে ডেসক্রিপশন থাকবে। ডেজিগনেশন আমরা এটাকে দিব মিডিয়াম টেক্সট দিলাম, আচ্ছা না স্ট্রিং এ দিই, স্ট্রিং ডেসক্রিপশন, এটাকে আমরা নালেবল করে দেব, থাকতে পারে না থাকতে পারে। নালেবল, ঠিক আছে? ডেজিগনেশনের আমরা একটা টেবল স্ট্রিং, এখানে আমরা একটা ফিল্ড নিচ্ছি স্লাগ, ঠিক আছে? এই স্লাগটা আমি আপনাদেরকে নিলাম এই কারণে আমরা আপনারা আইডি দিয়ে ডাটা আপডেট করেন, আমি আপনাদেরকে এই স্লাগটা নিলাম জাস্ট এই কারণে, এই ডেজিগনেশন টেবিলটাকে একমাত্র আমি দেখাবো যে স্লাগ দিয়ে আপনি কিভাবে ডাটা আপডেট করতে পারেন বা ডাটা
জেনারেট করতে পারেন, ডাটা ফেস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাই, জি। এক্ষেত্রে স্লাগটা ইউনিক হতে হবে না? হ্যাঁ, চার্লি ইউনিক হতে হবে অবশ্যই। তো বুঝতে পারছেন ভাই? স্ল্যাগ কি অটো ইউনিক হবে না লিখে দিতে হবে? এখান না, থেকে ডিফাইন করে দিতে হবে। স্লাগ অটো জেনারেট করব আমরা। তো এখান থেকে আমরা জাস্ট খালি বলে দেবো যে আমাদের স্লাগও একটা ফিল্ড আছে, কারণ এই স্লাগ নিয়ে আমরা ডেডিকেশনের সমস্ত প্রুফটা তৈরি করব। তো এটাকে এই জন্য স্লাগটা নিলাম, আমি অন্যান্য টেবিলে নিব না। এটা আপনাদেরকে নিলাম এই কারণে, জাস্ট দেখানোর জন্য। কারণ আপনারা যখন একটা প্রফেশনাল প্রজেক্টে কাজ করবেন, অনেক টেবিলে গিয়ে দেখবেন যে স্লাগ নিয়ে কাজ করতে হবে। আপনি ইউআরএল এ আইডি দেখাতে পারবেন না, কারণ আপনি যখন ফ্রন্ট এন্ডে কাজ করবেন ইউআরএল এ আইডি দেখানো হচ্ছে সিকিউরড না, তখন স্লাগ দিয়ে দেখাইতে হয়। তো এই ক্ষেত্রে আপনি স্লাগ দিয়ে কিভাবে দেখাবেন, ওই জন্য আমি স্লাগ ফিল্ডটা নিলাম, ঠিক আছে? ওকে। তো তারপরে দেখেন আমাদের ডক্টর ছিল, এখন আমরা এখানে ব্যবহার করব যে টেবল। এখন আমরা এখানে ব্যবহার করব টেবল। এখানে হচ্ছে ফরেন আইডি, ফরেন আইডি। তো এই ফরেন আইডিটা কি জানেন? ডক্টর আইডি। এই ফরেন আইডিটা হচ্ছে আমরা এর আগে এই যে এখানে দেখেন কি বলছে, ক্রিয়েট এ নিউ আনসাইন্ড বিগ ইন্টিজার। ঠিক আছে, দেখেন এই ফরেন আইডি মানে হচ্ছে এটা লারাভেলের 8 এ আছে, 7 এ এই ফরেন আইডিটা নাই, মানে এই ভার্সনে শুধুমাত্র পাবেন। তো আমরা এখানে কি করতাম, এর আগে যখন লারাভেল 7 এ কাজ করতাম, ফরেন কি করার সময় এখানে করতাম হচ্ছে আনসাইন ইন্টিজার। মানে নেগেটিভ বিলো হবে না আর কি, আনসাইন হ্যাঁ, এই যে আনসাইন ইন্টিজার। তো আমরা যখন ফরেন আইডি ডিফাইন করতাম যে আনসাইন, এখানে ধরুন নিলাম হচ্ছে ডেজিগনেশন আইডি, ধরেন নিলাম ডেজিগনেশন আইডি। তো আমি যখন ডেজিগনেশন আইডি নিই, এই আনসাইন ইন্টিজার নিব না আনসাইন বিগ ইন্টিজার নিব, এটা নির্ভর করতে হচ্ছে ওই যে টেবিল ডেজিগনেশন টেবিলের হচ্ছে এই প্রাইমারি কি এর উপর। বুঝতে পারছেন যে প্রাইমারি কি যদি থাকতে হচ্ছে ইন্টিজার বা মানে ইনক্রিমেন্ট, তাহলে এখানে আমরা নিতাম হচ্ছে আনসাইন ইন্টিজার। আর এখানে যদি প্রাইমারি কি থাকতে হচ্ছে বিগ ইন্টিজার, তাহলে এখানে নিতাম হচ্ছে আনসাইন বিগ ইন্টিজার। বুঝতে পারছেন? তো এখন দেখেন, যেটা থাকতো ওইটাই। হ্যাঁ হ্যাঁ, তো এখানে যদি বিগ ইন্টিজার থাকতো এখানে নিতাম হচ্ছে আনসাইন বিগ ইন্টিজার, এখানে যদি থাকতো বিগ মানে শুধুমাত্র ইন্টিজার বা ইনক্রিমেন্ট, তাহলে এখানে গিয়ে নিতাম আনসাইন ইন্টিজার। এটা যদি না করতেন তাহলে কিন্তু একটা ফরেন কি এর মাইগ্রেশন ইরর দিত। তো এখানে দেখেন, তো আমরা এখানে নিব হচ্ছে এই আইডি। তো এই আইডি কি জিনিস, এই আইডি দেখেন, এই আইডি বলছে কি যে ক্রিয়েট অটো ইনক্রিমেন্ট বিগ ইন্টিজার। এটা ক্রিয়েট করে কি ক্রিয়েট করবে, একটা অটো ইনক্রিমেন্ট থাকবে, মানে এই ফিল্ডে অটোমেটিক ডাটাবেজ ইনক্রিমেন্ট হবে, আপনাকে ভ্যালু দিতে হবে না। এবং এটা হচ্ছে বিগ ইন্টিজার 8 বাইটের, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে বিগ ইন্টিজার, তার মানে এই আইডি হচ্ছে বিগ ইন্টিজার। তার মানে আমরা এখানে নিব কি, অবশ্যই আনসাইন বিগ ইন্টিজার, ঠিক আছে? তো আনসাইন বিগ ইন্টিজারটাই লারাভেল 8 ভার্সনে করে দিচ্ছে হচ্ছে ফরেন আইডি। ভালো হয়েছে, একটা সুবিধা। বুঝতে পারছেন? ফরেন আইডি, দেখে বুঝা ফরেন আইডি মানে হচ্ছে বিগ ইন্টিজার। আমি যদি শুধুমাত্র দিতাম ফরেন, তার মানে হচ্ছে ইনক্রিমেন্ট, শুধুমাত্র ইনক্রিমেন্ট, এটা হচ্ছে বিগ ইন্টিজার না, শুধুমাত্র ইন্টিজার। বুঝতে পারছেন? দেখেন আমি যদি এখানে ফরেন লিখে, দেখেন এখানে দেখাচ্ছে স্পেসিফাই ফরেন কি ফর টেবল, এখানে বিগ ইন্টিজার ওটা মেসেজটা দিচ্ছে না। যাই হোক, এটা তখন এটা কি হয়ে যাবে, বিগ মানে বিগ ইন্টিজার থাকবে না আর কি। তারপরে দেখেন আমরা এখানে বলে দিব হচ্ছে এটা হচ্ছে কনস্ট্রেইন। আমরা এটাকে বলে দেবো আগে ইন্ডেক্স, এটাকে তুমি ইন্ডেক্স করো, তারপরে হচ্ছে কনস্ট্রেইন। কনস্ট্রেইনটা কি হবে, ডক্টর, ঠিক আছে? এই কনস্ট্রেইন মানে কি, কনস্ট্রেইন মানে জানেন, কনস্ট্রেইন মানে আপনারা যখন এটাকে ফরেন কি রিলেশনশিপ করতেন, আপনারা ওখানে রেফারেন্স বলে দিতেন না? হ্যাঁ, রেফারেন্স অন। রেফারেন্স অন বলে দিতেন। তো ওই রেফারেন্সেস, এই কনস্ট্রেইনটাই হচ্ছে লারাভেল 8 ভার্সনের রেফারেন্স, ঠিক আছে? বুঝি নাই ভাইয়া, ইন্ডেক্স আর কনস্ট্যান্ট বুঝি নাই। আচ্ছা, ইন্ডেক্স করলাম আমি এই ডাটাবেজের এই ফিল্ডটাকে ইন্ডেক্স করে দিলাম। ইন্ডেক্স করলে কি হয়, আপনি ডাটাবেজের কোনো একটা কলামকে যখন ইন্ডেক্স করবেন, ঠিক আছে, তখন আপনি যখন একটা কোয়েরি রান করবেন, তখন এই জাস্ট ইন্ডেক্স ফিল্ডের জন্য আপনার কোয়েরির লোডিং টাইমটা বা স্পিড টাইমটা বেড়ে যাবে, মানে আপনার কোয়েরির পারফরমেন্স ভালো হবে। বুঝতে পারছেন? জাস্ট ইন্ডেক্সটা ইউজ করে, মানে জাস্ট ইন্ডেক্স করার জন্য ফরেন আইডির ক্ষেত্রে। তো এই কারণে আমি এটাকে কি করলাম, ইন্ডেক্স করে দিলাম, ঠিক আছে? মনে করেন আমি যখন একটা রিলেশনশিপে এই ইন্ডেক্স অর্থাৎ ডেজিগনেশন আইডি দিয়ে একটা ডাটা ফেস করব, যদি আমার এই ফিল্ডটাকে ইন্ডেক্স করা থাকে, খুবই দ্রুত ডাটাটা রান হবে, মানে কোয়েরিটা রান হবে। আবার যদি আপনি সার্চ কোয়েরি রাখেন, তখন আরো দ্রুত রান হবে, ঠিক আছে? তো এইসব ক্ষেত্রে আপনি অবশ্যই অবশ্যই ডাটাবেজের ফিল্ডটাকে ইন্ডেক্স করবেন। বুঝতে পারছেন? মানে ফরেন এডিশন কনস্ট্যান্ট ইউজ করতে হয়। হ্যাঁ, আর কনস্ট্রেইনটা হচ্ছে, দেখেন আমি এখন দেখাই,
কনস্ট্যান্টটা সুন্দর করে আপনাদের বোঝাই। লারাভেল এখানে মনে করেন গুগলে যাতে আমরা সার্চ দিলাম, এখান থেকে অন ডিলিট ক্যাসকেডের আমি একটা ইয়া ওপেন করলাম। দেখেন এখানে কি বলছে, টেবিল ফরেন, এটা হচ্ছে 8 থেকে নিচে। তো এখানে দেখেন কি বলছে, টেবিল ফরেন ইউজার আইডি রেফারেন্সেস আইডি, রেফারেন্সেস আইডি, ঠিক আছে। রেফারেন্সেস আইডি মানে হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে, আমি এখানে নাকি আমার ওয়েবসাইটে যাই, একটা দেখুন সার্চ দিচ্ছি, টিপস টু জেনারেট ফরেন কি। দেখেন এখানে আমি একটা কন্টেন্ট লিখছি, লারাভেল টিপস টু সেট ফরেন কি ইন লারাভেল, এটা 8 এর জন্য। দেখেন এখানে আমরা লিখছি হচ্ছে লারাভেল 7 এ কিভাবে লিখতাম। দেখেন ঠিক এই জিনিসটাকে আমরা লারাভেল 7 এ কিভাবে লিখতাম সেটা দেখেন। লারাভেল 7 এ লিখতাম, লারাভেল 7 এর ক্ষেত্রে এটা লিখবে হচ্ছে, লিখতাম এইভাবে, মনে করেন যে এখানে দিতাম ফরেন কি, ফরেন কি হবে ইউজার আইডি ডেজিগনেশন আইডি, রেফারেন্সেস হবে হচ্ছে এই ডেজিগনেশন আইডিটা হবে হচ্ছে এই রেফারেন্সেস, অর্থাৎ এই ডেজিগনেশন টেবিলের এই আইডি, মানে এখানে কি থাকতো ইনক্রিমেন্টের মধ্যে আইডি থাকতো, ঠিক আছে, এই আইডি, বুঝতে পারছেন? জি তো এই আইডি এবং অন ইউজার্স কোন টেবিলের, ডেজিগনেশন টেবিলের। অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড মানে আমি যখন হচ্ছে এই ডেজিগনেশনটাকে ডিলিট করব, এই ডেজিগনেশনের যত কিছু এখানে থাকবে এই ডক্টর টেবিলে সবগুলোকে ডিলিট করে দেবো, ঠিক আছে। এই জন্য এই অন ডিলিট ক্যাসকেড ব্যবহার হতো, অর্থাৎ এখানে ডিলিট করলে এই টেবিলের এই ফরেন কি যদি এই আইডি যদি, মানে মনে করেন এখানে আইডি 1 আছে, এই আইডি 1 এর ডাটা যদি এখানে থাকে, তাহলে আমি যদি এই আইডি 1 কে ডিলিট করে দিই, তাহলে এই টেবিল যেন অটোমেটিক ওই ডাটাটা ডিলিট হয়ে যায়। এই জন্য আমরা কি করতাম, এই যে অন ডিলিট ক্যাসকেড ইউজ করতাম, লারাভেল যেটাকে ফরেন কি এখানে আমরা ফিচারস ছিল। আপনি যদি আপডেট করলে অটোমেটিক আপডেট হয়, তাহলে আপনি এখানে অন ডিলিটের সাথে এটাও বলে দিতে পারবেন যে অন আপডেট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড, অন আপডেট ক্যাসকেড, ওটাও ইউজ করতে পারেন আপনি, ঠিক একইভাবে এরকম যে অন আপডেট ক্যাসকেড, এই যে অন আপডেট, তো এটাও কিন্তু আছে, এই যে পাবলিক ফাংশন অন আপডেট, এগুলো সব ভিজিট করে দেখতে পারেন কোথায় কি ফাংশন লেখা আছে। তো এটা হচ্ছে মনে করেন লারাভেল কিসে 7 আমরা এভাবে লিখতাম। তো আর এইটা কি বলছে দেখেন, এইটা আমরা সেটা এভাবে লিখতে পারি, এই যে এভাবে ফরেন আইডি ইউজার, ফরেন আইডি ক্ষেত্রে আমরা কি বলবো, ডেজিগনেশন আইডি, আইডি কি হবে বিগ ইন্টিজার, অর্থাৎ যেহেতু আমরা আগে জানি যে এই আইডি মানে কি বিগ ইন্টিজার, ঠিক আছে। এই আইডি কি বিগ ইন্টিজার, বিগ ইন্টিজারের জন্যই কিন্তু আমরা এখানে কি নিচ্ছি, ফরেন আইডি নিচ্ছি, নাহলে এই শুধুমাত্র ফরেন নিতাম। তারপরে কি করতেছি, ইন্ডেক্স করে দিলাম এই কলামটাকে, তারপরে কনস্ট্রেইন মানে রেফারেন্স, এই কনস্ট্রেইনটা রেফারেন্সের কাজ করবে, ঠিক আছে। এখানে যে আমরা রেফারেন্স ব্যবহার করলাম না নিচের দিকে, রেফারেন্সের কাজ করবে, হ্যাঁ 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 ওই রেফারেন্সের কাজ করবে কনস্ট্রেইন। আর এখানে অন ডিলিট ক্যাসকেড, অন ডিলিট ক্যাসকেড মানে আমি বলে দিচ্ছি যদি এখান থেকে ডাটা রিমুভ করে দাও ডেজিগনেশন, এই রিলেটেড যত ডেজিগনেশন এখানে থাকবে ওই ডেজিগনেশনের ডাটাগুলোকে তুমি এই টেবিল থেকে ডিলিট করে দাও, ঠিক আছে ভাই। ডেজিগনেশন থেকে ডিলিট করলে ডক্টর ডিলিট হবে নাকি, ডক্টর থেকে ডিলিট করে ডেজিগনেশন হবে? হ্যাঁ এখানে মনে করেন যে আমাদের একটা ডাটা আছে যে ডক্টর আইডি 1 এর একটা ডেজিগনেশন আইডি 1 আছে, মনে করেন ডেজিগনেশন আইডি 1, আইডি হচ্ছে হার্ট স্পেশালিস্ট। এখন মনে করেন যে এখানে একটা ডাটা আছে ডক্টর মেহেদী হাসান, আর ডেজিগনেশন হচ্ছে হার্ট স্পেশালিস্ট, মানে ডেজিগনেশন আইডি হচ্ছে 1। তার মানে কি ওই যে ডেজিগনেশন হার্ট স্পেশালিস্টকে এই ডক্টর কি করছে, রেফারেন্স করছে না। অর্থাৎ তখন আমি যদি ওই ডেজিগনেশন হার্ট স্পেশালিস্টকে ডিলিট করে দিই ফিল্ডকে, মানে ওই কলামকে, মানে ওই রোকে, তখন এই যে এই ডক্টর যে মেহেদী হাসান ছিল হার্ট স্পেশালিস্ট সে অটোমেটিক ডিলিট হয়ে যাবে, মানে এই ডেজিগনেশন ডিলিট ঠিক আছে। ডিলিট হয়ে যাবে, হ্যাঁ ওই মেহেদী হাসানও ডিলিট হয়ে যাবে, কারণ কি এখানে ওইটাকে আমি রেফারেন্স করে দিচ্ছি এখানে। আর যদি মনে করেন যে আমি এই ডেজিগনেশন ডিলিট করব কিন্তু এটাকে ডিলিট করব না, তাহলে আমি জাস্ট এখান থেকে অন ডিলিট ক্যাসকেডটাকে উঠাই দিব, আর এখানে শুধুমাত্র ইন্ডেক্স করে কনস্ট্রেইন করে রাখলাম। তারপরেও ফরেন কি সেম ভাবে কাজ করবে, কিন্তু পার্থক্য এটুকুই যে আমি যদি এটা ডিলিট করি এখান থেকে ডিলিট হবে না, বুঝতে পারছেন? আশরাফ ভাই বুঝতে পারছেন?
কলাম না লাস্টে, অর্থাৎ যদি আমি কি ডক্টর টেবিল থেকে ডিলিট করি তাহলে ডেজিগনেশন থেকে ডিলিট হবে না যে নাকি? হ্যাঁ দেখেন, এই অন ডিলিটের কাজ হচ্ছে, অন ডিলিট ক্যাসকেডের কাজ হচ্ছে, যদি আমি এখান থেকে রিমুভ করে দিই এই আইডি যদি এই ডক্টরে থাকে, এই আইডি মানে মনে করেন একটা আইডি আছে এক, অর্থাৎ এই আইডি একের রোকে আমি ডিলিট করে দিচ্ছি, কিন্তু ওই আইডি এক যদি এখানে থাকে, এই ডেজিগনেশন আইডি মানে তো হচ্ছে এই টেবিলের ফরেন কি এই আইডি, তো এই আইডি যদি এখানে থাকে তাহলে অবশ্যই এই আইডিটা ডিলিট হয়ে যাবে। কি জন্য হয়ে যাবে? আমি যে বলে দিচ্ছি অন ডিলিট ক্যাসকেড। কিসের ক্যাসকেড? ডেজিগনেশন আইডিটা, অর্থাৎ এই ডেজিগনেশন আইডি এখান থেকে ডিলিট হলে এখান থেকে তুমি রিমুভ করে দাও। আর যদি আমি এই অন ডিলিট উঠাই দিই, অন ডিলিট উঠাই দিলে যদি আমি এখান থেকে রিমুভ করি, ডাটা ডিলিট করে দিই, তাহলে এখান থেকে আর ডিলিট হবে না, কিন্তু আমার রিলেশনশিপ একইভাবে কাজ ইসের করবে। মধ্যে ডেজিগনেশনের মধ্যে থেকে যাবে। হ্যাঁ, থেকে মানে ডক্টর টেবিলে থেকে যাবে। ডক্টর টেবিল আচ্ছা, ডক্টর টেবিলে থেকে যাবে যে না? মানে এখন হ্যাঁ, এটা কিন্তু কি মানে এখানে ডক্টর টেবিল থেকে ডিলিট করলে যদি, সরি কি বলে, ফরেন ডেজিগনেশন টেবিল থেকে যদি আমরা ডিলিট করি তাহলে ডক্টর টেবিল অন ডিলিট ক্যাসকেড যেটা ওইটা যদি আমরা সরাই দেই তাহলে ডক্টর টেবিল থেকে ডিলিট করলেও ডেজিগনেশন টেবিলে থেকে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। দেখেন তারপরে কি হবে, এখান থেকে মনে করেন আমি জাস্ট একটা নেম দিলাম ডক্টরে, যে টেবল string স্ট্রিং নেম, জাস্ট আমি এটুকু করে রাখলাম, ঠিক আছে? আচ্ছা আমি আরো কনস্ট্যান্টে এখানে ফিল্টার করব, টেবিলের নাম দিতে হবে না? কনস্ট্যান্টে টেবিলের নাম ওটা না দিলেও সমস্যা নাই। তারপর আমরা দেখি, এখন মাইগ্রেট করে জাস্ট আমি মাইগ্রেট করতেছি এই যে অন ডিলিট ক্যাসকেডের কাজটাকে দেখানোর জন্য ভাই, ঠিক আছে? জি, জি। তো দেখেন আমি এখন এটাকে পিএসপি আর্টিসান মাইগ্রেট করতেছি, পিএসপি আর্টিসান মাইগ্রেট। দেখেন আমাদের মাইগ্রেট হয়ে গেছে। তো আমরা যদি এখন ডাটাবেজে যাই, দেখেন আমাদের এখানে দুটো টেবিল আসছে, একটা হচ্ছে ইউজার্স আপনার ডক্টর, আর একটা হচ্ছে ডেজিগনেশন। ডেজিগনেশন। তো এখন দেখেন, এখন এখানে আছে হচ্ছে ডক্টরের ক্ষেত্রে দেখেন কি দেখতে পাচ্ছেন, ডেজিগনেশন আইডি, আর এখানে দেখেন ডেজিগনেশন নেম স্ল্যাশ ডেসক্রিপশন। তো এখানে দেখেন এই যে দেখেন মাইস্কুয়েল আপনাকে বলে দিচ্ছে যে ডক্টরস ডেজিগনেশন আইডিটা হচ্ছে কি ফরেন কি, এই যে ডেজিগনেশন আইডি, ঠিক আছে? এখন মনে করেন আমি এখন কি করব, এখান থেকে কি করব, এই দেখেন এটাকে ইন্ডেক্স করে দিয়েছি, এখানে ইন্ডেক্স কি চলে আসছে। তো এখন মনে করেন আমি একটা ডাটা ইনসার্ট করছি, এখানে নেম দিলাম মেহেদি হাসান, স্ল্যাগ দিলাম মেহেদি হাসান, ডেসক্রিপশন দিলাম মেহেদি হাসান, ঠিক আছে? এটা হচ্ছে দিলাম কি ডেজিগনেশন দিলাম, ডক্টর টেবিলে, সরি ডেজিগনেশন টেবিলে। ডেজিগনেশন টেবিলে, ঠিক আছে? এখন এখানে একটা ডাটা আছে ডেজিগনেশন, আমি আরো একটা ডাটা দিচ্ছি, আরো একটা ডাটা না, মনে করেন আমি এটাকে হচ্ছে কি করতেছি, কপি করতেছি, কপি করে এখানে বলে দিচ্ছি মনে করেন সিএসসি, এখানে বলে দিচ্ছি সিএসসি, এখানে বলে দিচ্ছি সিএসসি, এটাকে সেভ দিলাম। এখন এটাকে কি করব, এডিট করব, এখানে বলে দিচ্ছি মনে করেন ট্রিপলি, এখানে বলে দিচ্ছি ট্রিপলি, এখানেও বলে দিচ্ছি মনে করেন ট্রিপলি, জাস্ট আপনাকে দেখানোর জন্য। তো দেখেন আমাদের এখন দুটা ডেজিগনেশন আছে, তাই না? এখন দেখেন আমি যদি এখন এখানে কোনো ডাটা ইনসার্ট করতে যাই, দেখেন আমি যদি কোনো ডেজিগনেশন ইনসার্ট করতে যাই, আমাকে কিন্তু বলে দিচ্ছে যে ওই ডেজিগনেশন তুমি কোন দিতে যাচ্ছ, সিএসসি না ট্রিপলি। বুঝতে পারছেন? এখানে কিন্তু অটো মাইস্কুয়েল জেনারেট অলরেডি চলে আসছে, কিন্তু আপনি যদি এটা যদি এখানে রিলেশনশিপ না করতেন, এই যে ফরেন কি রিলেশনশিপ না করতেন, তাহলে মাইস্কুয়েল এটা বুঝতে পারতো না, ঠিক আছে? আপনার এই ফিল্ডটা শুধুমাত্র এখানে ফাঁকা পড়ে থাকতো, হয়তো ইন্টিজার ভ্যালু এখানে ইনসার্ট হতো, কিন্তু এইভাবে মাইস্কুয়েল আপনাকে দেখাইতো না, ঠিক আছে? এই ফিল্ডটা আসার জন্য মনে করেন আমি এখন একটা ডাটা ইনসার্ট করবো, ধরেন সিএসসি নাম, আর এখানে নাম দিলাম হচ্ছে ডক্টরের নাম হচ্ছে মেহেদি হাসান, এটাকে আমি সেভ দিয়ে দিলাম। দেখুন এখানে কি হলো, এর দেখেন ডেজিগনেশন আইডি কত, ডেজিগনেশন আইডি 2, ঠিক আছে? 2, আর এখান থেকে ডেজিগনেশন আইডি কত 2, অর্থাৎ এই যে আইডি, এই আইডি হচ্ছে ডেজিগনেশন টেবিলের এই আইডি, এখানে এটাকে বলা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? এই আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, এই ডেজিগনেশন টেবিলের এআইডি প্রাইমারি কি, আপনাকে এখন আমি থিওরি শিখাচ্ছি। দেখেন ডেজিগনেশন টেবিলের এআইডি হচ্ছে প্রাইমারি কি, এই আইডি যদি এই টেবিলে চলে যায় তাহলে এই ডেজিগনেশন আইডি এই আইডি কে রেফারেন্স করতেছে, ঠিক আছে? তাহলে এই টেবিলে হয়ে যাবে ফরেন কি, অর্থাৎ এক টেবিলের প্রাইমারি কি যদি অন্য টেবিলে চলে যায় তাহলে কি হয়ে যায়, ফরেন কি হয়ে যায়। বুঝতে পারছেন? আচ্ছা,
ফরেন কি হয়ে যায়। তো ডিলিট করলে এখান ওইটা একটু দেখেন, দেখান। দেখাবো এখানে মনে রাখবেন যে এই যে প্রাইমারি কি আছে, এই প্রাইমারি কি জিন্দেগিতেও নাল হতে পারবে না, ঠিক আছে? জি প্রাইমারি কি জিন্দেগিতেও নাল হতে পারবে না, কিন্তু এই যে এটা তো ফরেন অটো কি তৈরি এটা হবে নাল। তাই না ভাইয়া? হ্যাঁ, এটা তো অটো অটো তৈরি তৈরি হলো, হয়। অটো তৈরি হলে আপনি এটাকে নালেবল করে কাজ করতে পারবেন, মনে থাকবে? ফরেন কি? হ্যাঁ, ফরেন কি অটো তৈরি হলো, ফরেন কি আপনি নালেবল করে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনি চাচ্ছেন যে আমি ডাটা ফরেন কি দিব না, আপনি নালেবল করলে ডাটা ইনসার্ট হয়ে যাবে, কিন্তু তার মানে কি আপনি ফরেন কি কে নালেবল করতে পারবেন, অর্থাৎ ফরেন কি ভ্যালু থাকতেও পারে নাও পারে, কিন্তু প্রাইমারি অবশ্যই দিতে কি হবে, হবে। থাকতে হবে। প্রাইমারি কি দিতে ছাড়া হবে। রো ক্রিয়েট করা যাবে না আর কি। হ্যাঁ, তাহলে এক টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে গিয়ে ফরেন কি হয়ে যায়, রেফারেন্স কি হয়ে যায়, তার মানে প্রাইমারি কি ফরেন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এখন মনে করেন আমি যদি এই যে সিএসসি কে মনে করেন আমি এখন সিএসসি কে ডিলিট করে দিব, ঠিক আছে? এই টেবিলে ডেজিগনেশন সিএসসি টেবিল আছে থেকে না, দেখেন সিএসসি 2 নম্বর। মুছে দিচ্ছেন না? হ্যাঁ, এখন দেখেন ডক্টরের ডেজিগনেশন আইডি আছে কত, 2। তাহলে সে হুম, এই ডক্টরের ডেজিগনেশন কত, কি সিএসসি না? জি জি হ্যাঁ দেখেন সিএসসি। ডেজিগনেশন আইডি 2, তার মানে ডেজিগনেশন 2, তার মানে তার সিএসসি, আমি এখন সিএসসি কে ডিলিট করে দিব। দেখেন ডিলিট করে দিলাম, দেখছেন ডিলিট হয়ে গেল, কিন্তু হয়ে গেল না? হ্যাঁ এখন মনে করেন আমি আবার ইনসার্ট করব, ডক্টর নেম টেবিল দেখি দিলাম। এখন একটু ডক্টর টেবিলটা। আচ্ছা ডক্টর টেবিলটা দেখি, এখন দেখেন আমি ডক্টর টেবিলটা যাচ্ছি, এই যে দেখেন ডক্টর ডিলিট হয়ে গেছে, দেখতে পাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। এবার ক্লিয়ার তো? এই ক্যাসকেড আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আপনাকে আমি আরো আরো একটা জিনিস দেখাচ্ছি। এখন দেখেন আমাদের এখন কি আছে, একটাই শুধু ডেজিগনেশন আছে, সেটা হচ্ছে সিএস ট্রিপলি। এখন মনে করেন আমি আর একটা ডাক্তার ইনসার্ট করব, যে ডেজিগনেশন আইডি এখন দেখেন, দেখেন শুধুমাত্র ট্রিপলি দেখাচ্ছে, ট্রিপলি। এখানে নাম দিলাম, মনে করেন যে ডক্টরের নাম হচ্ছে ট্রিপলি, সিএসসি ডক্টরের নাম মনে করেন। তো আমি এখন মনে করেন এই ডক্টরটা এখন কাকে রেফারেন্স করবে, একে রেফারেন্স করবে। আমি এখন মনে করেন একে ডিলিট করে দেব, ডিলিট করে দিলাম। এখন দেখেন এখান থেকে কিন্তু ডিলিট হয়নি, হয়েছে? কারণ এই ডাটাটা এটার উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু এখানকার এটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু কিন্তু এর উপর ডিপেন্ডেন্ট না, এ হচ্ছে স্বাধীন। তার মানে এখান থেকে ডাটা রিলেট এই কারণে হলো না। আর এ তখন কি ছিল, এই যে ডেজিগনেশন আইডি, এই ডক্টর কি ছিল, এর উপর ডিপেন্ডেন্ট। এই কারণে আমি যখন ওই রোকে ফেলে দিলাম, তখন এখান থেকে ওই যে ডেজিগনেশন আইডিটা যত জায়গায়, এখানে মনে করেন 100টা রো আছে, 100টা রোয়ে মনে করেন যে এই এক নম্বর আইডি আছে, ওই 100টা রোই কিন্তু ডিলিট হয়ে যাবে, বুঝতে পারছেন? এই কারণে আমরা এখানে কি করলাম, এই যে অন ডিলিট ক্যাসকেড ব্যবহার করলাম। যদি আমি এটুকু না করতাম, তাহলে এই যে রিলেশনশিপ দেখাচ্ছে এখানে, যে দেখাচ্ছে আপনার ডক্টরের এখানে যে দেখাচ্ছে যে ডক্টর ডেজিগনেশন আইডি ফরেন কি, এভাবে সেম রিলেশনশিপটা এভাবে থাকতো, কিন্তু আমি যদি এখান থেকে ডিলিট করতাম, এখান থেকে ডিলিট হতো না, বুঝতে পারছেন? জি জি এই কারণে আমরা অন ডিলিট ক্যাসকেড ব্যবহার করলাম। ওকে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা ভাই, জি রিয়েল লাইফে thank এটা you. কিভাবে ইউজ করা হয় আর এটা কেন ইউজ করা হয়? রিয়েল লাইফে এজন্য ইউজ করা হয় যেন এক জায়গা থেকে ধরেন ডাটা ডিলিট করে দিলেন, আরেকটা জায়গা থেকে ডাটা যেন না থাকে। যদি ডাটা থেকে যায়, তাহলে আপনার লারাভেল প্রজেক্টে 100% ইরর চলে আসবে। যে কোনো একটা জায়গা থেকে দেখবেন হ্যাঁ যে হ্যাঁ, অটোমেটিক্যালি ইরর চলে আসবে, অনেক সময় কিন্তু আমরা আপনি দেখি বুঝতে পারবেন না। আপনি মনে নেম করবেন যে কাজে আমার তো কোড তো ঠিক আছে, আমার সবকিছু ঠিক আছে, কিন্তু ইরর কোথা থেকে আসলো? কিন্তু ওই যে আপনার ডাটাবেজে মানে গার্বেজ ডাটা পড়ে আছে, যে ডাটা অন্য ডাটার সাথে ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু এখন আর ডিপেন্ডেন্ট নাই, আপনি ওই ডাটাটাকে ফেলে দিচ্ছেন, তখন লারাভেল কি করে, কোড থেকে এরর চলে আসে, যদি আপনার কোডগুলোকে ভালোভাবে না লিখে থাকে, ঠিক আছে? যদি ফিল্ডগুলোকে আমরা অপশনাল করা ওয়ার্ডপ্রেস থাকে। আমরা তাহলে ফরেন কির ক্ষেত্রে এসব কন্ডিশন দেব যে কনস্ট্যান্ট আর ফরেন কির হ্যাঁ, ক্ষেত্রে ফরেন কি অন এর ক্ষেত্রে অবশ্যই এভাবে ক্যাসকেড করে রাখতে হবে, না হলে ইরর চলে আসবে। তো যদি হ্যান্ডেল করতে পারো তাহলে তো হলোই। এগুলোকেও এভাবে অন ডিলিট ক্যাসকেড না দিয়েও আমরা এগুলোকে অপশনালি কিভাবে ব্যবহার করতে পারি, যখন আমরা কোয়েরি করব বা কোয়েরি ফেস করে যখন ডাটা ইকো করব, তখন বলে দেবো যে এটা যেন অপশনাল থাকে, সবসময় অপশনাল বলে দেবো। যেখানে রিলেশনশিপে ডাটা আসবে, মনে রাখবা যেখানে রিলেশনশিপে ডাটা প্রিন্ট করবা, সেখানে অবশ্যই ওই ডাটাটাকে অপশনাল করে প্রিন্ট করবা, যেন ডাটাবেজে না থাকলে ইরর না দেয়। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তাহলে দেখবা তোমার ডাটাবেজে যদি ফরেন কি এর ক্ষেত্রে বা রিলেশনশিপের ক্ষেত্রে ডাটা তোমার ডাটাবেজে নাই, কিন্তু আরেকটা রিলেশনশিপ টেবিলে ডাটা আছে কিন্তু মূল টেবিলে ডাটা নাই, তখন অবশ্যই কিন্তু ইরর আসবে। কিন্তু ইররটা যেন না আসে, এই কারণে রিলেশনশিপের ডাটা প্রিন্ট করার সময় সবসময় অপশনাল আকারে প্রিন্ট করবা, শুধুমাত্র রিলেশনশিপের ডাটা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? তো এটা আমরা প্র্যাকটিক্যালি করব ডাটা ফেস করার সময়, এটা আমরা দেখাবো কিভাবে ডাটা করতে পারি।
তো আজকে আমরা মাইগ্রেশন কমপ্লিট করতে পারলাম না, অলরেডি 2 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো আজকের ক্লাসে তো কোনো কোশ্চেন আছে কি? আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া, বলো। যে ভাইয়া অথেন্টিকেশনে আমরা কোন সময় কোন প্যাকেজটা ইউজ করব, যে আমাদের প্রজেক্টটা কি রকম হলে এই প্যাকেজটা ইউজ করব আর এরকম হলে ওই দেখো, প্যাকেজটা। লারাভেলে এখন পর্যন্ত অথেন্টিকেশন দিছে কি অথেন্টিকেশন? লারাভেল সেল আছে, লারাভেল স্যাংটাম আছে, তারপরে জেটি স্ট্রিম আছে, তাই না? লারাভেল ব্রিজ আছে। তো এখন দেখো, তুমি যদি লারাভেল স্যাংটাম ব্যবহার করো, স্যাংটাম হচ্ছে এপিআই অথেন্টিকেশন। তো স্যাংটামের ক্ষেত্রে কি হয়, তুমি ধরো একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছ, ঠিক আছে? আচ্ছা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো তুমি যখন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করবা, তখন ওই ক্ষেত্রে তুমি লারাভেল স্যাংটাম ব্যবহার করবা। অর্থাৎ লারাভেল ডকুমেন্টেশনে পড়ে দেখবা, লারাভেল রিকমেন্ড করে যদি তুমি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন তৈরি করো, তাহলে তুমি স্যাংটাম ব্যবহার করো, কারণ স্যাংটাম এক্ষেত্রে বেস্ট। কিন্তু তুমি চাচ্ছ যে তোমার এপিআই মানে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনটা তোমার একটা ব্রড অ্যাপ্লিকেশন তৈরি হবে, কিন্তু ওটাও এপিআই দিয়ে তৈরি হবে। তখন তুমি ওখানে অ্যাপ্লিকেশনের জন্য তুমি পাসপোর্ট ব্যবহার করবা। তখন আর স্যাংটাম ইউজ করবা, স্যাংটামকে অ্যাভয়েড করবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তাহলে ব্রডের জন্য পাসপোর্ট। হ্যাঁ, মানে বড় অ্যাপ্লিকেশন হচ্ছে পাসপোর্ট ইউজ করবা। পাসপোর্ট কি তুমি যদি না করতে চাও, তখন তুমি লারাভেলের বাইরে গিয়ে তুমি জেডব্লিউটি অথেন্টিকেশন ব্যবহার করতে পারো, যেটা আলাদা একটা তোমার লাইব্রেরি, ঠিক আছে? তো এই তো গেল। তারপরে মনে করো লারাভেল জেটি স্ট্রিম। জেটি স্ট্রিমে অনেক ফিচার আছে। জেটি স্ট্রিমের ক্ষেত্রে কি আছে, মনে করো তোমার টিম দরকার, তোমার টিম ওয়াইজ এক্সেস দরকার, টিম ওয়াইজ তোমার ডাটাবেস দরকার, তুমি ওই ক্ষেত্রে জেটি স্ট্রিম ব্যবহার নিতে পারো। কারণ জেটি স্ট্রিম কি করে, টিম সাপোর্ট করে, লারাভেল 8-এ করে না? করে। আর তারপরে কি করে, তোমার হচ্ছে লারাভেল 8-এ জেটি স্ট্রিমে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে না? আছে, টু ফ্যাক্টর আছে। তো তুমি যদি চাও যে তুমি বাই ডিফল্ট 2 ফ্যাক্টর অথেন্টিকেশন নিবা, তোমার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন তুমি কাস্টম কোড লিখবে না, তাহলে তুমি জেটি স্ট্রিম ব্যবহার করতে পারো, ঠিক আছে? আচ্ছা আর লারাভেল জেটি স্ট্রিমের ক্ষেত্রে কি হয়, তুমি যখন জেটি স্ট্রিম ইনস্টল দিতে যাও, তখন লারাভেল তোমাকে রিকমেন্ড করে বা কোয়েশ্চেন করে যে তুমি কি চাচ্ছ, লাইভ হেয়ার চাচ্ছ না হচ্ছে ইনার্শিয়া জেএস চাচ্ছ, ঠিক আছে? তো তুমি যদি ইনার্শিয়া জেএস চাও, তাহলে ওখানে ভিউ ইনস্টল হয়ে যায়, আর তুমি যদি লাইভ হেয়ার চাও, ওখানে আলপিন জেএস ইনস্টল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা ভাই, তো আমার একটা এরর আসছিল ভাইয়া। সেটা হলো, হুম, আমি লাইভে দিছিলাম, কিন্তু পরে এটা রান করার সময় শুধু বলতেছে ইনার্শিয়া জেস নট ফাউন্ড। আচ্ছা আচ্ছা, আমি এটা একদিন বুঝলাম না। আপনাদেরকে এই এই কোর্স কমপ্লিট করে দিই, লারাভেল জেটি স্ট্রিম নিয়ে একদিন একটা 1-2 ঘন্টা টিউটোরিয়াল করে আপনাদের লারাভেল জেটি স্ট্রিমের ওভারঅল ফিচার্সটা দেখাই দেবো, যে কিভাবে সবকিছু কাস্টমাইজ করা যায়। শুধু দেখানো না, কাস্টমাইজ কিভাবে করবেন সেটাও দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, জেটি স্ট্রিমে কি মাল্টিপল অথেন্টিকেশন করা যায়? অবশ্যই করা যায়, সবকিছু করা যাবে। তো জেটি স্ট্রিম, এখন দেখেন জেটি স্ট্রিমটা একটু কমপ্লেক্স। জেটি স্ট্রিম রিলিজ দেওয়ার পরে লারাভেল কমিউনিটি থেকে অনেক বাজে বাজে ফিডব্যাক আসছে, যে কারণে লারাভেলের প্রতিষ্ঠাতা টেরর অটোওয়েল কি করছে, লারাভেল ব্রিজ মানে রিলিজ দিতে, সেটা এই মাসখানেক আগে। তো ব্রিজ কি করে, ব্রিজ জাস্ট একটা সিম্পল বুট স্টেপ অথেন্টিকেশন দেয় আপনাকে, যে আপনি কি করবেন অথেন্টিকেশনের জন্য একটা বুট স্টেপ অথেন্টিকেশন ইউআই পেয়ে যাবেন, ওখান থেকে ব্রিজ ইনস্টল করে অথেন্টিকেশন করে নেবেন। তারপরে যদি আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রয়োজন হয় আপনি নেবেন, যদি না লাগে নেবেন না। যদি আপনার ভিউ প্রয়োজন হয় ভিউ নেবেন, যদি রিয়াক্ট প্রয়োজন হয় রিয়াক্ট নেবেন। এটা হচ্ছে লারাভেল ব্রিজের কাজ। অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনটা কিভাবে ডেভেলপ করতে যাচ্ছেন, ওর উপর ডিপেন্ড করে আপনার অথেন্টিকেশনটা আপনি করে নেবেন। আর আপনি যদি চান যে আমি কোনো অথেন্টিকেশনই ইনস্টল দিব না, আমি সব অথেন্টিকেশন আমার নিজের মতো করে কাস্টম কোড দিয়ে তৈরি করবো, সেটা আপনি কোনো অথেন্টিকেশন ব্যবহার না করলেও কোনো সমস্যা নাই। যেরকম আমি এখানে এইটা দেখেন, আমি হচ্ছে এখানে এখন পর্যন্ত কি করে রাখছি, জাস্ট লারাভেলের ডিফল্ট অথেন্টিকেশনের যে ব্রিজ অথেন্টিকেশন আছে, ইউআই অথেন্টিকেশন, সেটাকে করে রাখছি। তো এখন দেখেন, আমি কিন্তু এই অথেন্টিকেশনটাও ব্যবহার করব না, আমি জাস্ট এখানে করে রাখছি। আমি হয়তো অ্যাডমিন অথেন্টিকেশনের জন্য করতে পারি, তাছাড়া আমি এটাকে করব না। এখন ডক্টরের জন্য আমরা এটাকে অ্যাভয়েড করব, আপনার পেশেন্টের জন্য আমরা এটাকে ইউজ করব না। আমরা সবকিছু কাস্টম ভাবে তৈরি করব, কাস্টম ভাবে আমরা রিসেট পাসওয়ার্ড করব, কাস্টম ভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব, সবকিছু কাস্টম ভাবে করব। বুঝতে পারছেন? আশা ভাই, বুঝতে পারছেন? জি ভাইয়া, কাস্টমার করলে একটু কষ্ট হয়, মানে সময় লাগে আর কি। না, সময় লাগলেও আপনার কাস্টম ভাবে জিনিসগুলো করলে যদি জিনিসটা যদি বুঝেন, তাহলে মানে কাস্টম ভাবে করলে হ্যাঁ আপনি মানে আসলে লারাভেলের অথেন্টিকেশন শেখার গুলো, আছে অনেক কিছু, কাস্টম হ্যাঁ, ভাবে করতে ভেতরের পারলে জিনিসগুলো শেখার অনেক কিছু আছে। কিভাবে হচ্ছে আপনি বুঝতে পারবেন। তো ক্লিয়ার তো আজকে ক্লাসে? ক্লিয়ার? জি ভাইয়া, ইনশাআল্লাহ ক্লিয়ার। জি ভাইয়া। মানে ক্লাস ভালো লাগলো? জি জি ভাইয়া, অনেক অনেক ভালো লাগলো। আচ্ছা, ওকে, ভালো লাগলো, থ্যাংক ইউ। আমরা এভাবে আচ্ছা আস্তে ভাই, আস্তে আর একটা জিনিস ভালো লাগছে, যেটা হলো ওই যে আপনি প্রফেশনাল টুল গুলা যে ব্যবহার করেন, ওইগুলা ওই ইউজ করেন, যেন আমরাও জানতে পারি টুল গুলার আমরা ব্যাপারে। আগে থেকে যাতে জানতে পারি ওইসব হ্যাঁ টুল স্পেশালি ইউজ করা হয়, আমাদের একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আমি আপনাদেরকে সবকিছুই ওভাবে দেখাবো। আপনাদের কাছ থেকে আমি টাকা নিচ্ছি, আমি তো ফ্রি ক্লাস করাচ্ছি না, তাই না? তার মানে আমাকে টাকাটা অবশ্যই হক ভাবে ব্যবহার করতে হবে, তাই না? যদি মনে করেন আপনাদেরকে ফাঁকে দিই, আমার টাকাটা কিন্তু হক ভাবে ব্যবহার করা হলো না। ডেফিনেটলি ভাইয়া। তো
ঠিক আছে, আমি চাই আপনারা ভালো করে শিখুন। আমার কাছ থেকে শিখলে তো, যদি একটা সফটওয়্যার ফার্মে কাজ করেন, আমার কোনো স্টুডেন্ট যদি কোনো সফটওয়্যার ফার্মে কাজ করে, সেটা আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার। ডেফিনেটলি আপনি প্রাউড ফিল করবেন। ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট ক্লাস কবে হবে? মানে আমরা সপ্তাহে কোন কোন দিন ক্লাস করব? নেক্সট ক্লাসে যে একদিন পর পর তো আপনি বলছেন। আচ্ছা ভাই, আমার রবিবারে রাতে ভার্সিটিতে ক্লাস হয় 9টা বাজে। আমরা যদি শনি সোম বুধ করি সপ্তাহে 3 দিন, তাহলে কি ভাইয়ের কোনো প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম না, সেটা আশরাফ ভাইয়ের উপর ডিপেন্ড করছে। আশরাফ ভাই কি বলছেন? আচ্ছা ভাই, কি বলেন, শনি সোম বুধ? আপনি শুক্রবার করতে চাচ্ছেন না? না, শুক্রবার অপশনাল করা যায়, কিন্তু আমার আছে না রবিবারে ভার্সিটিতে ক্লাস থাকে, তাই আমি চাচ্ছি শনি সোম বুধ শুক্র। এটা এটা নিয়ে আমার সমস্যা না, কিন্তু আমার হলো মানে রাত্রে দেখা গেছে অফিস থেকে ফিরতে ফিরতে 11টা বাজে যাবে কালকে থেকে। এখন আমার জন্য তো আসলে করতে পারবে না, কারণ ভাইয়ার টাইম তো সকালে দিতে পারবে না। আমি আসলে সকাল দুপুর 1টা পর্যন্ত ফ্রি থাকি। তো ওই জন্য শনি সোম মঙ্গল বুধ এগুলো আমার সমস্যা না, আপনি করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রবিবারটা আপাতত পজ করি, কারণ রবিবার আচ্ছা ওকে, তাহলে কালকে কি ক্লাস হবে? হ্যাঁ কালকে নেন, কারণ যে আজকে তো কালকে just- নেন, যেহেতু রোববার হবে না, তাইলে কালকে নিয়ে ওর সোমবারে। কালকে আমরা নিই, যেহেতু আজকে ওভাবে আমরা কোনো কোডিং শিখি না, এই কারণে কালকে নেওয়া যায়। যদি কোডিং করতাম তাহলে বাদ রাখা যাইতো। প্র্যাকটিস করা যেতে পারতো। জি ভাই, জি। তাহলে কালকে নেন। আচ্ছা ওকে, তাহলে কালকে নেক্সট ক্লাসে কি করব সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডক্টরের অথেন্টিকেশনটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? কাস্টম অথেন্টিকেশন, ডক্টরের কাস্টম অথেন্টিকেশন। আমরা কাস্টমস, লারাভেল একটা সেশন জেনারেট করে দেয়, আমরা কাস্টম সেশন জেনারেট করব। লারাভেলের সেশনকে, যে নর্মাল সেশন আছে ওই সেশনকে ব্যবহার না করে কাস্টম সেশন ব্যবহার করে কাস্টম অথেন্টিকেশন তৈরি করব। এটা কিভাবে করতে পারি? তারপরে অ্যাডমিনে ঢুকে তার পাসওয়ার্ড চেঞ্জ আর অথেন্টিকেশন, মানে লগ ইন, রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড চেঞ্জ, এই দুইটা কাজ আমরা কমপ্লিট করে ফেলবো। এবং আমরা আমরা যেটাতে হাত দেবো সেটা স্টেপ বাই স্টেপ আগে একদম শেষ করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা তো আচ্ছা নেক্সট ভাই, ক্লাসে এই আমরা, বিষয়ে কোনো পড়াশোনা করার সুযোগ থাকলে লিঙ্ক টিঙ্ক দিয়ে বা কোথায় গিয়ে হালকা পাতলা একটু দেখা টাকা যায়, আচ্ছা কিছু আচ্ছা, আমি জানা আসলে, থাকলে সুবিধা থাকলো। আচ্ছা আচ্ছা, আমি ধরেন যেই অ্যাডমিনের মানে ডক্টরের অথেন্টিকেশনটা করবো, এটার জন্য গার্ড ব্যবহার করবো, ঠিক আছে? গার্ড না? আচ্ছা। গার্ড, তো আপনি যদি আমার ওয়েবসাইটে যান, আমার ওয়েবসাইটে গার্ড লিখে সার্চ দিবেন, GUARD, গার্ড লিখে সার্চ দিবেন, তাহলে দেখবেন গার্ডের অথেন্টিকেশন চলে আসবে। ওই টিউটোরিয়ালটা পড়বেন, তাহলে বেসিক ধারণা পাবেন যে একটা কনসেপ্ট একটা পাবো। গার্ড কিভাবে কাজ করে। তারপর আমি তো বিস্তারিত দেখাবোই, ঠিক আছে? জি জি। আচ্ছা ওকে, তাহলে ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, এক মিনিট, হ্যাঁ হ্যাঁ, ক্লাস কি এখনো দিয়ে দেবেন মানে নাকি পরে? ক্লাসে যে অটোমেটিক এখানে চলে আসবে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন এই স্ক্যাপি থেকে। আচ্ছা, মানে এটা গ্রুপে চলে আসবে? কোথায় হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক কোথায় গ্রুপে চলে চলে আসবে, আসবে? এই যে গ্রুপে গ্রুপে? গ্রুপে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা ওকে, ওকে। বুঝতে না পারলে অবশ্যই আসসালামু আলাইকুম। ভালো করে কোয়েশ্চেন। আচ্ছা ওকে, ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।